আজ থেকে ২৫০০ অধিক কাল পূর্বেই মহামানব তথাগত গৌতম বুদ্ধ আবির্ভাব অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার এক মহা বাতাবরণ সৃষ্টি করেছিলেন। ২৫০০ অধিক কাল ধরেই মহামানব তথাগত গৌতম বুদ্ধের শিক্ষা আদর্শ কোটি সহস্র দেব মানবের কল্যাণে, দেব মানবের হিতার্থে প্রচারিত প্রকাশিত হয়ে চলেছে। সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। মূলত এটাকে বৈশাখী পূর্ণিমা বলা হয়, যেহেতু বৈশাখী পূর্ণিমার তিথিতেই সিদ্ধার্থের জন্ম এবং বৈশাখী পূর্ণিমা তিথিতেই সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভ এবং বৈশাখী পূর্ণিমা তিথিতেই তথাগত বুদ্ধের মহাপরিনির্বাণ অর্থাৎ তিনি মহাপ্রয়াণ করেছেন। ভগবান তথাগত বুদ্ধের এই ত্রিস্মৃতি বিজড়িত সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ, যার কারণে ইউনেস্কো এটাকে বেশাক ডে হিসেবে ঘোষণা করেছেন। বাংলাদেশ তথা বুদ্ধ প্রধান দেশ সহ যেখানে বুদ্ধ ভাবাপন্ন দেশগুলো রয়েছে সমগ্র দেশেই এই দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং বৌদ্ধ প্রধান দেশগুলোতে সপ্তাহব্যাপী অথবা 3 দিন ব্যাপী সরকারি বন্ধ ঘোষণার মাধ্যমে উদযাপিত হয়। সমগ্র বিশ্বে এটা উদযাপন করার জন্য ইউনেস্কো বৈশাখ ডে ঘোষণা করেছেন। আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আলোচনায় যারা অংশগ্রহণ করে আমাদের কৃতার্থ করছেন বদন্ত জ্যোতিরক্ষিত থেরো, পিএইচডি গবেষক, ইন্টারন্যাশনাল কলেজ অফ পোস্ট গ্রাজুয়েট বুদ্ধিস্ট স্টাডিজ, টোকিও, জাপান। তিনি একজন তরুণ ভিক্ষু হলেও অত্যন্ত প্রাজ্ঞ এবং পালি শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য রয়েছে। তিনি ইতিমধ্যেই ইতিবুদ্ধক অর্থকথা অনুবাদ করে তিনি বাংলা সাহিত্যে একটি নতুন সংযোজন করেছেন এবং তিনি একজন পণ্ডিত হিসাবে বাংলাদেশ তথা এখন বহির্বিশ্ব তিনি সমাদৃত লাভ করেছেন এবং টোকিওতে তিনি পিএইচডি গবেষণা আমাদের কাছে অত্যন্ত গৌরব। তার জন্মতীর্থ কক্সবাজার মুখিয়াতে। তিনি আমাদের তরুণ ভিক্ষু সঙ্গীদের মধ্যে একজন আলোকিত সাংগীতিক ব্যক্তিত্ব। আমি তাকে আমাদের আলোচনায় সুস্বাগতম জানাচ্ছি এবং সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একজন বুদ্ধ শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলবো আমি, যিনি বান্দরবানে জেলা প্রশাসক হিসেবে থাকাকালীন সময়ে তিনি আমাদেরকে বিভিন্ন কঠিন চিবর দান, বিভিন্ন আলোচনা সভায় তার সমৃদ্ধ আলোচনা আমাকে প্রমুগ্ধ করত এবং তিনি আমার বিহারেও তিনি কঠিন চিবর দান অংশগ্রহণ করে বুদ্ধ ধর্ম দর্শনে যে তাত্ত্বিক তিনি আলোচনা করেছেন তা সত্যিকার অত্যন্ত প্রশংসনীয় পাবো। দিলীপ কুমার বণিক, যুগ্ম সচিব, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি এবং ওনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কথা দীর্ঘই করব না, আমি সর্বপ্রথমেই আমাদের আলোচক একদের মধ্যে জ্যোতি রক্ষিত থেরো মহোদয়ের কাছে জানতে চাইব বিশ্ব কল্যাণে যে শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য কি, আজকে যেটা আমাদের আলোচনা বিষয় সে সম্পর্কে আপনাকে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যে সাক্ষ্যমণি নামটি দিয়ে শুরু করি। আমরা বিশেষ করে আমি জাপানে থাকা এখন অবস্থান করছি। বুদ্ধকে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হচ্ছে। তো ওখানে বুদ্ধকে সাক্ষ্যমণি বুদ্ধ হিসাবে বলা হয়। এটার একটা ঐতিহাসিক কারণ হয়তো আছে। বুদ্ধ যেহেতু আমাদের ভারতবর্ষে বুদ্ধের জন্ম, শাক্য বংশের বুদ্ধের জন্ম এবং মুনি যে শব্দটি সেটি হয়তো বহু বিশেষণের একটি বুদ্ধের
একটি গুরুত্তম বিশেষণ। আজকে যে প্রাসঙ্গিকভাবে সাক্ষ্যমণি টিভির যে একটা আমাদের আলোচনা, বুদ্ধের স্মৃতি বিজড়িত বুদ্ধের সিদ্ধার্থ গৌতমের অন্তিম বোধিসত্ত্ব হিসাবে জন্ম এবং বুদ্ধি জ্ঞান লাভ, বুদ্ধত্ব লাভ, পৃথিবীর সর্বোচ্চ জ্ঞান সাব্বা ইউতা ইয়ানাং, যেটা আমরা পালি সাহিত্যের মধ্যে বলে থাকি, সেই জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ। তো আমি কথা হয়তো একটু অন্যভাবে না নিয়ে প্রাসঙ্গিক কথাটি বলবো। পরম শ্রদ্ধেয় ভান্তে প্রশ্ন করেছেন আমাদের বিশ্ব কল্যাণে বৌদ্ধ পূর্ণিমার যে তাৎপর্য। এখানে প্রসঙ্গত বলতে হয় বর্তমান বিশ্বের মধ্যে আমরা অ্যাক্টিভ বুদ্ধিজম বলতে যেটা বুঝি, বর্তমান বিশ্বের মধ্যে অনেক সময় অ্যাপ্লাইড বুদ্ধিজম বলা হয়, এঙ্গেজ বুদ্ধিজম বলা হয়। সেটাকে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলি, বর্তমান বিশ্বের মধ্যে আমাদের এশিয়ার, উত্তর পূর্ব এশিয়ার যে দেশগুলো এবং পূর্ব এশিয়ার যে দেশগুলো, বিশেষ করে বৌদ্ধ ধর্মের দুটি ধারা আছে। ব্যাকগ্রাউন্ড একটু বলতে হয় এ কারণে, কারণ যেহেতু এটা বিশ্বের একটি অন্যতম প্রতিপাল্য একটি দিবস, তো আমি সেটা এ কারণে বলছি। আমরা বৌদ্ধ ধর্মের দুটি ধারা আছে, একটি হচ্ছে মহাযান বৌদ্ধ ধর্ম, একটা হচ্ছে থেরবাদ বৌদ্ধ ধর্ম। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বার্মা, কম্বোডিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেখানে একেবারেই বৌদ্ধের বাণীগুলো প্র্যাকটিক্যালি যেগুলো চর্চা হচ্ছে সেটাকে আমরা থেরবাদ বৌদ্ধ ধর্ম, আমরা বাংলাদেশ, ইন্ডিয়া সহ। অপরপক্ষে চীন, জাপান, কোরিয়া থেকে শুরু করে ভিয়েতনাম থেকে শুরু করে এই দেশগুলোতে কোনো না কোনো ভাবে প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লাইড বুদ্ধিজম দিয়ে আমাদের জীবন দর্শনে বুদ্ধের বাণীগুলোকে এখানে চর্চা অনুশীলিত হচ্ছে। তো যেহেতু মানব জীবনে আমাদের বিশেষ করে বিশ্ব কল্যাণে বুদ্ধ পূর্ণিমার যে গুরুত্বটা, যদি আমি প্রাসঙ্গিক বলি এখানে, গত হয়তো করোনা মহামারীর আগে ইউনাইটেড নেশনের যে সাধারণ অধিবেশন হয়েছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধিকাংশ বক্তব্য ছিল বিশ্ব কল্যাণে বুদ্ধের যে আবির্ভাব এবং শান্তি প্রতিষ্ঠার যে বুদ্ধের অবদান। সেরকম যদি আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো আছে যেগুলো বিশ্বের হয়তো মানবতার কথা বলে, প্রসঙ্গত সেখানে বুদ্ধের বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। আমি যদি সংক্ষেপে বলি, পরম শ্রদ্ধেয় ভান্তে যে প্রশ্ন করেছেন, আমি যে ভৌগোলিক দিক থেকে বর্তমান বিশ্বের মধ্যে এশিয়ার যে দেশগুলোর কথা বলেছি, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে, আমরা বুদ্ধের বাণীর আমাদের প্রাত্যহিক জীবনের যে প্রাসঙ্গিকতা, একেবারে কোনো না কোনো ভাবে আমরা যখন বুদ্ধের বাণীগুলোকে একটু গভীরভাবে মনন করার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, হৃদয় দিয়ে যখন একটু অনুধাবন করার চেষ্টা করি, বুদ্ধের বাণী একেবারে আমাদের জীবনের জন্য আমাদের একেবারে প্রাসঙ্গিক। এ কারণে হয়তো আজকে যে আমরা আগামীকাল বুদ্ধ পূর্ণিমার যে গুরুত্বতা, তো বিশ্ব কল্যাণের যে গুরুত্বতা, সেখানে অবশ্যই আমি যে প্রাসঙ্গিক বিষয়গুলো এনেছি বর্তমান বিশ্বের মধ্যে অ্যাক্টিভলি যে দেশগুলোতে অ্যাপ্লাইড বুদ্ধিজম, এঙ্গেজ বুদ্ধিজম হিসাবে প্রাত্যহিক জীবনে, আমি যদি জাপানের কথা একটু করে বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যদি একটু হয়তো বিস্তৃতভাবে আমি বলবো না, আমার পরবর্তী বক্তায় পরে আলোচনায় যাবেন, আমি যদি একটু সংক্ষিপ্ত ভাবে বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের যে অগ্রগতি, তো আমি এখানে ব্যক্তিগতভাবে অবস্থানের প্রেক্ষিতে এবং অনেকগুলো জাপানের, বিশেষ করে জাপানিজ বুদ্ধিজমের যে হিস্ট্রি আছে সেগুলো অনুধাবন করে যেটা বুঝতে পেরেছি, তারা শান্তির যে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের যে শান্তির নীতি, আমরা জানি মহাযান, আমি একটু আগেই বলেছি, আমাদের যে থেরবাদ এবং মহাযান, অপরদিকে বজ্রযান হিসাবে তিবেতিয়ান বুদ্ধিজমকে অনেক সময় সংজ্ঞায়িত করা হয়। অনেকগুলো ধারা বুদ্ধের, বর্তমান 2567 বছর পরে বুদ্ধের অনেকগুলো হয়তো বৌদ্ধ ধর্মের শাখা উপশাখা আছে। আমি যদি শুধু জাপানের প্রেক্ষিতে বলি, বর্তমান বিশ্ব কল্যাণের বুদ্ধ পূর্ণিমার যে তাৎপর্য, শুধু জাপান দিয়ে যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি আমরা দেখি জাপানের যে শান্তি নীতি, এখানে অবশ্যভাবে আমাদের বলতে হবে এখানে বুদ্ধের, কারণ জাপানিজদের সেই 6ষ্ঠ শতকের পর থেকে জাপানের যে বৌদ্ধ ধর্মের আবির্ভাব এবং বর্তমান পর্যন্ত এখানে জাপানের শিক্ষা সংস্কৃতিতে বৌদ্ধ ধর্ম এমন ভাবে আছে, জাপানিজদের চিন্তা চেতনা এমন ভাবে মিশে আছে, কোনোভাবে সেখানে যে বিশ্ব শান্তির সাথে জাপানের যে নীতিগুলো সেখান থেকে কোনো ভাবে বিচ্ছেদ করা যাবে না। আমি কথা দীর্ঘায়িত করছি না,
হয়তো এভাবে যদি বলা যায়, আমাদের বর্তমান বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের এখানে 3টি বিষয় থাকছে। একটি হচ্ছে বুদ্ধের জন্ম বা এনলাইটেনমেন্ট বা বুদ্ধত্ব লাভ, সাব্বা ইউথা জ্ঞানাং সর্বগতা জ্ঞান লাভ, বোধি লাভ এবং মহাপরিনির্বাণ। আমি হয়তো পরবর্তী আলোচনার সময় হয়তো আরেকটু বিস্তৃত করব। বিশেষ করে মহাপরিনির্বাণ এটি বুদ্ধের পরবর্তী আলোচনা, আমাদের বিশেষ করে মাঘী পূর্ণিমা একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়, বিধে আমি সে আলোচনায় যাব না। পরবর্তীতে হয়তো জাপানে কিভাবে বুদ্ধের যে জন্মদিনকে পালন করা হয় বা এনলাইটেনমেন্ট বর্তমান বিশ্বের মধ্যে, এই শব্দগুলো অনেক সময় দেখা যায়, আমরা যদি একেবারে বাস্তবিক প্রেক্ষিতে দেখি, একজন মানুষের এনলাইটেনমেন্ট হওয়ার বুদ্ধের যে উপাদান, শিক্ষা উপাদানগুলো আছে, সে প্রসঙ্গে হয়তো আমি পরবর্তী আলোচনায় যাব। সংক্ষিপ্ত ভাবে আমি চেষ্টা করলাম পরম শ্রদ্ধেয় ভান্তে যে প্রশ্ন করেছেন, বিশ্ব মানবতার কল্যাণে বুদ্ধ পূর্ণিমার যে তাৎপর্য, অবশ্যই আমাদের আজকের দিনে, আগামীকাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধের যে বাণীগুলো আছে, যে আমাদের মানবিক জীবনের উৎকর্ষতা সাধনের জন্য, আমাদের মানবিক গুণাবলীর সর্বত বিকাশ সাধন হওয়ার জন্য অবশ্যই সেখানে বুদ্ধের আবির্ভাব বা বুদ্ধের জন্ম, সেই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব রয়েছে। পরম শ্রদ্ধেয় ভান্ত, আমি আপনাকে হয়তো পরবর্তী আলোচনায়, যেহেতু উনি আলোচনা করবেন, পরবর্তীতে সুযোগ নিয়ে হয়তো আরেকটা আলোচনা বিস্তৃত করার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি ভদন্ত জ্যোতিরক্ষিত তেরো মহোদয়কে। তিনি জাপানি বুদ্ধিজম সম্পর্কে বলতে শুরু করেছিলেন এবং বিভিন্ন আমাদের বৈশাখ যে নরেন্দ্র কথা, আসলে আমরা অনেকটা সমৃদ্ধ হয়েছি। আমাদের আজকের যে আলোচক, আমাদের দিলীপ কুমার বণিক মহোদয়, যিনি যুগ্ম সচিব এবং একজন বৌদ্ধ চিন্তাবিদ, যার বক্তব্য, যার আলোচনা, গবেষণা এবং বৌদ্ধ ভাবধারা আমাদের সকলকে মুগ্ধ করে। তো আসলে বুদ্ধের মৌলিক দর্শন চর্চাটা আসলে কিভাবে প্রচার প্রসার করা যায় এবং এটা প্রচার প্রসারের ক্ষেত্রে বাঁধা কোথায়, এবং এই প্রচার প্রসারের করার ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে বুদ্ধের মৌলিক ধর্ম চর্চা গবেষণা সমগ্র বিশ্বে প্রচার করা যায়, এই বিষয়ে যদি আপনি মতামত ব্যক্ত করতেন হয়তো। বুদ্ধ মানুষের বুদ্ধিমত্তাকে স্বীকার করতেন, তিনি কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন নাই। তিনি তার ধর্মের একটা 6টা গুণের মধ্যে একটা বলেছেন, এহি পশ্চিকো, এসে দেখো, যাচাই করে দেখো। তিনি বলেছেন, তুমি তোমার নিজেই তোমার নিজের নাথ, অত্যাহি অত্যহনাথ কুহিনাথ পরশিয়া। তুমি নিজেই নিজের চিন্তাবিদ, তুমি নিজেই নিজের নাথ, নিজেই নিজেকে অন্বেষণ করো। তাই তিনি যে দর্শন দিয়ে গেছেন, তিনি কিন্তু বলেন নাই যে তোমাকে এটা করতে হবে বাধ্যতামূলক, না, সেটা তিনি বলেন না। তো তার জীবন দর্শনটা অত্যন্ত কঠিন, সেটা ঠিক। সাধারণ মানুষের পক্ষে বোঝা এটা সত্যি একটা দুরূহ ব্যাপার। 4 চতুরার্য সত্যের অন্তর্নিহিত ভাব বোঝা অত্যন্ত কঠিন একটি কাজ। তো যেই জিনিসটা সাধারণ মানুষ যেহেতু ওভাবে হৃদয়ঙ্গম করতে পারবে না, সেই কারণে একটা মধ্যম স্তরই বুদ্ধ সৃষ্টি করে গেছেন। যেমন আজকে সঙ্গ সৃষ্টি তিনি করে গেছেন। সঙ্গ সৃষ্টি তার এই দর্শনকে বিস্তারের, দর্শনকে ছড়ানোর, দর্শনকে প্রকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা অত্যন্ত উৎকৃষ্টতম পন্থা। বুদ্ধের মহাপরিনির্বাণের পরবর্তী সময়গুলোতে আমরা দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় বা আজকে যে সমস্ত জায়গায় বিহার আবিষ্কৃত হচ্ছে পুরাকীর্তি হিসেবে, সবগুলাই কিন্তু জ্ঞান কেন্দ্র ছিল। এবং এই জ্ঞান কেন্দ্রে জ্ঞানের জন্য দূর দূরান্ত থেকে সেই গ্রিক রাজা মিলিন্দ পর্যন্ত এসেছিলেন। আমরা জানি তিনি নাগার্জুনের কাছে এসেছিলেন জ্ঞান অর্জন করতে, বুদ্ধ দর্শন সম্পর্কে। তো এই যে আজকে যারা ভ্রান্তে আছেন বা ভিক্ষু আছেন, সঙ্গকে যারা ধারণ করে আছেন, তাদেরকেও সেইভাবে প্রজ্ঞাবান হতে হবে, বুদ্ধ দর্শনকে বুঝার মতো হৃদয় তাদেরকে প্রসারিত করতে হবে। আসার কথা যে একটা সময় ভিক্ষু যারা হতেন, একেবারে যারা আছে সমাজের আর কোনো কাজকর্ম নাই, ধর্ম নিয়ে পড়ে আছে,
বা পড়াশোনা জানে না, এই ধর্ম চর্চা নিয়ে পড়ে আছে, তাদের হাতে এই পুরো ধর্মটা ছেড়ে দেওয়া হয়েছিল। এটা শুধু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যে তা না, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও তাই, যে ধর্মটা যারা ব্যবহার করেন তারা কিন্তু এই নিরক্ষর শ্রেণী, শিক্ষিত প্রজ্ঞাবান ব্যক্তিরা এই ধর্ম চর্চায় আসছে না, ফলে ধর্মের যে মৌলিক জিনিসগুলা এগুলো উদ্ঘাটিত হচ্ছে না। তবে আসার কথা যে এখন অনেক শিক্ষিত তরুণ আমি দেখছি যে এই ভিক্ষু হচ্ছেন, তারা রূপজিৎ ভ্রান্তি হয়েছেন, আজকে যিনি রক্ষিত ভিক্ষু হয়েছেন, তারা পিএইচডি করছেন বুদ্ধ দর্শনের উপর। এই যে জ্ঞানের আলোকবর্তিতা তারা নিয়ে ভিক্ষু হয়েছেন, তারা বুঝতে পেরেছেন এইভাবে আসলে সব ভিক্ষুরা এগিয়ে আসে নাই, ফলে সাধারণ মানুষের কাছে ভুল ধারণাটা গিয়েছে, সঠিক ধারণাটা মানুষের কাছে যায় নাই দর্শনে। এটা শুধু বৌদ্ধ দর্শনের ক্ষেত্রে বা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেই না, অন্যান্য ধর্মের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি যেখানেই যাই সেখানেই বলি, আমরা একটা নিরক্ষর শ্রেণীর কাছে, অবুঝ শ্রেণীর কাছে ধর্মটাকে ছেড়ে দিয়েছি, যে তারাই এটাকে ব্যবহার করবে, তারাই এটাকে প্রচার করবে। যারা জ্ঞানী লোক, আলোকিত ব্যক্তিত্বরা এখানে আসে না বলেই হানাহানি সারা বিশ্বে ধর্ম নিয়ে ভুল বুঝাবুঝি, ভুল একটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বুদ্ধ দর্শনকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। কিভাবে সেটা সম্ভব? এই যে সংঘগুলাকে জাগাতে হবে। সংঘগুলা শুধু ভিক্ষার সংগ্রহ করার জন্য না, সংঘগুলা শুধু অনুষ্ঠান করার জন্য না, সংঘগুলাকে হতে হবে জ্ঞানের আলোক বক্তৃতা, নিয়মিত এখানে আলোচনা হবে, নিয়মিত সেখানে বৌদ্ধ দর্শন নিয়ে তর্ক বিতর্ক হবে। এইভাবেই এই তার মৌলিক দর্শনগুলা এখানে উঠে আসে। আমি যখন বান্দরবনের জেলা প্রশাসক ছিলাম, তো আমি একদিন দীপ্তি বড়ুয়া, যিনি একজন বড়ুয়া সম্প্রদায়ের বান্দরবানে, আমি তাকে বললাম যে আপনারা আমাকে একটা বৌদ্ধ বিহারে 1 ঘন্টার একটা ক্লাস দেন, তো আপনারা দেখেন, তারপরে আপনাদের সাথে আপনারা পরবর্তী সম্পর্ক আপনাদের সাথে হবে। তো তিনি সানন্দে রাজি হলেন এবং আমাকে সার্বজনীন বৌদ্ধ বিহার, বর্তমানে কিছুদিন আগে যেখানে উদয়ন ভান্তে মহাস্থবির হয়েছেন, তিনি পরিনির্বাণ লাভ করলেন, তো আমাকে নিয়ে গেলেন এবং ওই এরপর থেকে কিন্তু আলোচনার যে ধারাটা, এই ধারাটা সেখানে ফুটে এসেছে। ধর্ম আসলে চর্চার বিষয় না, ধর্ম হলো আলোচনার বিষয়, অনুসন্ধানের বিষয়। বৌদ্ধ দর্শন সেটাই। সেই কারণে কিন্তু সংঘগুলাকে সেভাবে সৃষ্টি করা হয়েছে। সংঘ সৃষ্টি বুদ্ধের এক অভূতপূর্ব সৃষ্টি। আমি বলবো বুদ্ধের সময়ে ভারতবর্ষে আরেকজন মহাজ্ঞানী ছিলেন, আমরা সকলেই জানি, যে জৈন ধর্মের প্রবর্তক মহাবীর, তিনিও কিন্তু অসম্ভব জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন এবং তার দর্শনও বুদ্ধের সমসাময়িক দর্শনের মধ্যে। কিন্তু তার যে বিষয়টা হয়েছে, তিনি সঙ্গ করেন নাই। তিনি নিজেই যেটা করেছেন যে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের মুক্তির জন্য চেষ্টা করবে, এভাবেই তিনি নিজেকে বিলীন করে দেবেন, অর্থাৎ তিনি মুক্ত হবেন, স্বাধীন হবেন, মুক্ত পুরুষ হবেন বা নির্বাণ প্রাপ্ত হবেন। বুদ্ধ সেই চিন্তাটা করেন নাই। বুদ্ধ চিন্তা করেছেন যে পৃথিবীর মানুষকে তিনি নিজে যেমন নির্বাণ প্রাপ্ত হয়েছেন, অন্যান্য পৃথিবীর যারা মানুষ আছে, যারা কষ্ট পাচ্ছে, তাদেরকেও এই নির্বাণের সুখ দিতে হবে। সেই সুখ দেওয়ার জন্য তিনি পথও দেখিয়ে দিয়েছেন। ভিক্ষুদের জন্য একটা পথ, কঠিন পথ, সাধারণ যারা লোক তাদের জন্য সহজ পথ, 2 পথই তিনি দেখিয়ে দিয়েছেন। কিন্তু সেই পথগুলাকে মানুষকে চিনাতে হবে। গৃহীদের জন্য যেমন তিনি জীবন বিধান দিয়েছেন, আবার ভিক্ষুদের জন্য জীবন বিধান দিয়েছেন, দুইটা কিন্তু আলাদা। সেই গৃহীদের জন্য যাদের জীবন বিধান অনেক সহজ, গৃহধর্ম প্রতিপালন করেও তারা সেই জীবন বিধানগুলা যদি প্রতিপালন করেন, তাহলে বুদ্ধের মৌলিক দর্শনকে স্পর্শ করতে পারবেন, ছুঁতে পারবেন। তো আমি মনে করি যে প্রাচীন যে সৃষ্টিটা ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় সহ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়গুলা যেগুলা জ্ঞানের আলোক বর্তিতা হয়েছিল এবং সারা বিশ্বে বুদ্ধ ধর্মের দর্শনের যে প্রচার, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর কারণেই কিন্তু হয়েছিলেন এবং এই ভিক্ষুদের কারণেই হয়েছিলেন। বুদ্ধ কিন্তু ভারতবর্ষের বাইরে কোথাও যান না, আর এলাকাটা নির্দিষ্ট ছিল। কিন্তু পরবর্তীতে সেই গ্রিক দেশ থেকে শুরু করে চাইনা, ভিক্ষুরাই কিন্তু তার এই বার্তা বহন করে নিয়ে গেছে। আজকে সেই ভিক্ষু কোথায়? সেই ভিক্ষুদেরকে জাগাতে হবে এবং আমি মনে করি ভিক্ষুরা জ্ঞান চর্চা করবেন এবং বুদ্ধ কিন্তু এই জ্ঞান চর্চার জন্য এই বর্ষাবাসটা চালু করেছেন, যে এই বর্ষার সময়টা
গৃহে থাকবে, যত কম পারা যায় বাইরে বের হবে, এবং সার্বক্ষণিক জ্ঞান চর্চায় নিজেকে নিবৃত রাখতে। এখনকার বর্ষাবাসের মতো সেগুলা কাপড় গ্রহণ করা বা এটা কিন্তু মৌলিক উদ্দেশ্য ছিল না। মৌলিক উদ্দেশ্যটাই ছিল এখানে জ্ঞান চর্চাটা হবে। কিন্তু এই জ্ঞান চর্চার বড় অভাব। বিহার গুলাতে বই নাই, শুধু নানা ধরনের উপাদেয় সামগ্রীতে ভরপুর। তো এইগুলা না হয়ে এখানে প্রত্যেকটা বিহারে বই থাকা দরকার, পর্যাপ্ত বই। এবং শুধু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানলেই হবে না, অন্যান্য প্রাসঙ্গিক ধর্ম, বিজ্ঞান সম্পর্কে একটা বড় ধারণা থাকবে। বৌদ্ধ দর্শন অবশ্যই বিজ্ঞান ভিত্তিক দর্শন। বুদ্ধের যে পঞ্চস্কন্ধের যে ধারণাটা, নাম রূপের যে ধারণাটা, আজকে যারা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের যারা আজকে এই অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে এই জিনিসগুলো কঠিন। বুদ্ধ সম্প্রদায়ের প্রাত্যহিক বিষয় এগুলা নামরূপ বা পঞ্চস্কন্ধ, অন্যদের ক্ষেত্রে একটু কঠিন ঠিকই আছে। এই পঞ্চস্কন্ধের ধারণাটা যে আত্মাহীন দেহ, অনাত্মবাদ যে তত্ত্বটা, পুরোটাই বিজ্ঞান ভিত্তিক। কারণ বিজ্ঞানের কাছে আত্মা আছে বলে কোনো কিছুর স্বীকার নেই। বিজ্ঞানীরা যেটা বলেন, জীববিজ্ঞানীরা যেটা বলেন, মানুষ বাঁচে তার একটা জৈবিক যে শক্তি, ভাইটাল ফোর্স যেটাকে বলা হয়, সেই ভাইটাল ফোর্সটাই এখানে নাম রূপ হিসেবে কাজ করে। বুদ্ধ যেমন বলেছেন যে 5টা যে স্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এইগুলো তো সব জড় পদার্থ। এইগুলার সাথে কি করে একটা মানুষের প্রাণস্পন্দন সৃষ্টি হয়, প্রাণস্পন্দনটা ওইগুলার সাথে যে প্রাণস্পন্দনটা সৃষ্টি হয়, এটা ভাইটাল ফোর্স হিসেবে এখানে কাজ করে। সেই ভাইটাল ফোর্সটা কি? ওই যে ভাইটাল ফোর্সটা হলো কর্ম। যেই কর্মটা কুশল কর্ম না করা পর্যন্ত, পারমি পূর্ণ না হওয়া পর্যন্ত মুক্ত হয় না, সেই কর্মটাই এখানে এই যে প্রতিসন্ধি গ্রহণ করে, সেই প্রতিসন্ধিটাই এখানে চেতনা হিসেবে কাজ করে। বুদ্ধ বলেছেন কর্মটাই হলো চেতনা। চেতনাটাই এই যে 5টা স্কন্ধকে চালিয়ে মানুষের বা প্রাণীদেরকে, জীবনটাকে প্রভাবিত করে। তো আমরা মনে করি যে এই ভিক্ষু সংঘগুলা শুধু ত্রিপিটক পাঠ করবে না। ত্রিপিটক পাঠ করলে আনুষঙ্গিক বিষয়গুলা না জানলে তাহলে ত্রিপিটক বুঝবে না। সেই কারণেই তাকে জীববিজ্ঞান করতে হবে, তাকে ভূগোল করতে হবে, তাকে ফিজিক্স করতে হবে। ফিজিক্স যদি না পড়েন তাহলে উপাদান যে আছে, কেমিস্ট্রি যদি না পড়েন, ক্ষিতি, অপতেজ, বায়ু, এই জিনিসগুলা যখন আলোচনা হবে, আলোচনায় তো কিছু বুঝবেন না। প্রাণী বিজ্ঞানী, জীববিজ্ঞান না পড়লে তাহলে এই যে পঞ্চস্কন্ধ, অনাত্ম, দেহ কিভাবে চলে, এই জিনিসগুলো ধারণা ওইভাবে আসবে না। সাথে সাথে অন্যান্য ধর্ম পড়তে হবে। ফলে একটা তুলনামূলক চিত্র যখন তার মাথার মধ্যে উপস্থিত হবে, তখনই তার পক্ষে একটা সংস্কার মুক্ত, সংস্কারহীন ভিক্ষু হিসেবে তিনি বৌদ্ধ দর্শনকে ধারণ করতে পারবেন, যেটা রবীন্দ্রনাথ করেছিলেন। এবং রবীন্দ্রনাথের সাহিত্যে যতটুকু বৌদ্ধ দর্শন এসেছে এবং বুদ্ধের মৌলিক দর্শনটাই কিন্তু এখানে প্রভাবিত হয়েছে। সেই সময় এই দর্শন লিখতে গিয়ে রবীন্দ্রনাথ নানা দিক দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু যারা সমালোচনা করেছিলেন তারাই আসলে বৌদ্ধ দর্শনটা বুঝতে পারেন নাই। রবীন্দ্রনাথ প্রকৃতপক্ষে বৌদ্ধ দর্শনটা বুঝতে পেরেছিলেন। ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি অত্যন্ত চমৎকার ভাবে আসলে আজকে বর্তমান বিশ্বে বৌদ্ধ ধর্ম দর্শনের মৌলিক বিষয়গুলো কিভাবে প্রচার করা যায়, সেক্ষেত্রে যে ভিক্ষু সংঘের কথা বলেছেন, আসলে তো বুদ্ধ সেই কথাটি বলেছিলেন, যেটা আপনি নিজে উল্লেখ করছেন। তৎকালীন সময়ে অনেক ধর্ম থাকলেও বুদ্ধ কিন্তু সংঘ সৃষ্টির মাধ্যমে একটি বিশাল দূরদৃষ্টি সম্পন্ন কাজ করেছিলেন, যার কারণে 2500 বছর ধরে এখনো বৌদ্ধ ধর্ম দর্শন চর্চা, গবেষণা, প্রচার প্রসার চলছে। এবং আমি মনে করি আজকের আলোচনায় আমাদের যুগ্ম সচিব মহোদয় যেভাবে ভিক্ষুদের প্রাসঙ্গিকতা সম্পর্কে বললেন, এবং আমি খুব অবাক হলাম যে তিনি যেভাবে আমাদের ভিক্ষুদের বর্তমান জীবনাচরণ সম্পর্কেও তিনি অবগত আছেন, এবং সেটাকে গভীরভাবে দেখে সেখান থেকে উত্তরণের ক্ষেত্রে যে কিরকম আমাদের ভূমিকা থাকা দরকার, এই বিষয়ে যে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি আমাদের তরুণ প্রজন্মের ভিক্ষু সংঘরা এই বিষয়টাকে অনুধাবন করবে এবং তুলনামূলক ধর্ম চর্চা যে আমাদের প্রয়োজন, এবং এই তুলনামূলক ধর্ম দর্শনের মাধ্যমে বুদ্ধ ধর্ম দর্শনটাকে কিভাবে প্রসারিত করা যায়,
এ বিষয়ে আপনার সুন্দর মতামত সত্যিই আমাদেরকে সমৃদ্ধ করেছে। আমি নিজেও বলবো আজকে অত্যন্ত সমৃদ্ধ হয়েছি যে আপনি প্রকৃত সত্য কথাগুলো উপস্থাপনা করেছেন এবং আমাদের দ্বিতীয় সমাজে যে সামনে আমাদের ত্রৈমাসিক বর্ষাব্রত আছে, যদিও আজকের আলোচ্য বিষয়টা বুদ্ধ পূর্ণিমা, কিন্তু সামনের যে বর্ষা আষাঢ়ী পূর্ণিমায় এখানে যে কঠিন চিবর দান, চিবরটাই আমাদের কাছে যে আসলে বিশ্বত্বের চেয়ে একজন ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রতে একটি জায়গায় অবস্থান করে বিশেষ কোনো কারণ ছাড়া তিনি বিহার থেকে বা আরাম থেকে বের না হয়ে ধর্মচর্চা গবেষণা জন্য যে আসলে এই প্রয়োজনীয়তা বুদ্ধ দিয়েছেন, আমি মনে করি সেই বিষয়টা উপস্থাপনা করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আলোচক আজকে জ্যোতিরক্ষিত স্তরের মহোদয়ের কাছ থেকে এবার আমি জানতে চাইবো, যেহেতু আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় বিশ্ব কল্যাণে শুধু বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য, তো এই বিষয়ে আমি বলবো যে বর্তমানে সমগ্র বিশ্বে কিভাবে বুদ্ধ ধর্ম প্রচার প্রসার হচ্ছে এবং সাথে জাপানে কিভাবে এর গবেষণা চলছে। আমরা জানি জাপান একটি বৌদ্ধ প্রধান দেশ হিসেবে সর্বাধিক খ্যাত। পরবর্তীতে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা বৌদ্ধ ধর্মের কর্মবাদটাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছে বলে অনেকের ধারণা। তো এই বিষয়ে সমগ্র বিশ্বে এবং জাপানে কিভাবে বৌদ্ধ ধর্মের চর্চা গবেষণা চলছে এবং আজকে আমাদের যুগ্ম সচিব মহোদয় তিনি যে কথাটা বলেছেন যে তার আসলে মৌলিক গবেষণাটা কেমন হচ্ছে, মৌলিক চর্চাটা কেমন হচ্ছে, এ বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। একটু পূর্বে আমাদের যিনি আলোচক বাবু দিলীপ কুমার বণিক যুগ্ম সচিব মহোদয় খুবই সুন্দরভাবে প্রাসঙ্গিক বিষয়টি উনি বৌদ্ধ দর্শনকে আমাদের জনজীবনের যে প্রায়োগিক দিকটা তিনি তুলে ধরেছেন। তো আমি তার আলোচনা সূত্র ধরে পরবর্তী আলোচনায় হয়তো একটু অগ্রসর হতে চাই। আমাদের কবি দ্বিজেন্দ্রলাল যেহেতু বৌদ্ধ দর্শনের যে প্রায়োগিক যে দিকটা, আমরা যেহেতু বিশ্ব কল্যাণের যে বুদ্ধের আবির্ভাব এবং বর্তমানে আমরা বুদ্ধকে 2500 বছর আগের যে একজন যে মহামানব হিসাবে বর্তমান বিশ্বের মধ্যে আমরা তার শিক্ষা দর্শন আদর্শকে আমরা ধারণ করছি। আমি পূর্ববর্তী বক্তার আলোচনার সূত্র ধরে বলবো, আমাদের কবি দ্বিজেন্দ্রলাল যেখানে বলেছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষধার, আজিও জড়িয়ে অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে তার। এর পরে আমি বিশেষ করে সাহিত্যিক দিক থেকে কথাগুলো বলার চেষ্টা করব। আমাদের বিশেষ করে পরম শ্রদ্ধেয় ভান্তে যে প্রশ্নটি রেখেছেন, জাপান এবং বহির্বিশ্বের প্রেক্ষিতে বর্তমান বিশ্ব কল্যাণে বুদ্ধের যে প্রাসঙ্গিকতার যে প্রশ্ন করেছেন, আমাদের লাইট অফ এশিয়া যে একটি মহাকাব্য, যেটার পরে সেটা 1879 সনে প্রকাশিত একটি কাব্য। আমরা এশিয়ার বাইরে ইউরোপ আমেরিকাতে বর্তমানে বৌদ্ধ ধর্মের কিছু প্রেক্ষিত যদি বলতে হয়, আমি অবশ্যই আগে জাপানের প্রেক্ষিতটা একটু বলবো। আমি যদি জাপানে বর্তমান বৌদ্ধ ধর্মের কিরূপ চর্চা অনুশীলন হচ্ছে, আমি একটু আগে আমার প্রারম্ভিক কথাতে বলেছি, আমরা বৌদ্ধ ধর্মকে বর্তমান বিশ্বের মধ্যে থেরবাদ, মহাযান, বজ্রযান যাই বলি না কেন, যা শাখা উপশাখা বর্তমান বিশ্বের মধ্যে আছে, তো জাপানিজদের চেতনায় বুদ্ধকে তারা বোধিসত্ত্ব রূপে বেশিরভাগ ধারণ করেছেন। তো সেটা আমরা থেরবাদ বৌদ্ধ ধর্মের যদি একটু ইতিহাসগত ব্যাকগ্রাউন্ড থেকে বলা হয়, আমরা থেরবাদ বৌদ্ধ ধর্মের বুদ্ধের মূল ধারার একটি দর্শন আমরা এখনো ধারণ করে আছি। আমরা সেটা থেরবাদ বৌদ্ধ ধর্মের বুদ্ধ জীবনকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো মহাযান বিশ্বের মধ্যে জাপান যেহেতু অন্যতম দেশ, তারা বুদ্ধের জীবনের আগে বুদ্ধ হওয়ার যে করণীয় কর্তব্য, অর্থাৎ সেটাকে আমরা বোধিসত্ত্ব বলছি, বোধিসত্ত্বর বুদ্ধ হওয়ার আগে যে গুণধর্মতা, সেটাকে তারা বেশি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন। আমি কেমন এখানে জাপানে বৌদ্ধ ধর্ম চর্চা হচ্ছে, আমি যদি একটু একেবারে রেফারেন্স দিয়ে একটি বিষয় যদি উল্লেখ করি, কিছুদিন আগে আমি একটি সেমিনারে গিয়েছিলাম জাপানের বর্তমান সেন্ট্রাল টোকিওর একটি ইউনিভার্সিটি মুসাশিনো দাইগাকু,
বা মুসাশিনো ইউনিভার্সিটি। তো আমি সেখানে সেমিনারে যাওয়ার আগে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটু দেখলাম আসলে যে বোধিসত্ত্বের গুণধর্মতা তারা শিক্ষা জীবনে কিভাবে প্রয়োগ করেছেন। আমি যদি বলি সেই মুসাশিনো ইউনিভার্সিটির কথা যদি বলি, সেটা বর্তমান রিসার্চের দিক থেকে অনেকটা লিডিং একটা ইউনিভার্সিটি জাপানের মধ্যে, শীর্ষস্থানীয় র্যাঙ্কিং এর একটা ইউনিভার্সিটি। তো হয়তো ওয়েবসাইটের মধ্যে এখনো যে কেউ দেখতে পারেন বিষয়টি, সেই ইউনিভার্সিটির অনেকগুলো শাখা আছে, ব্রাঞ্চ আছে, ক্যাম্পাস আছে পুরো জাপান জুড়ে। তারপরে জুনিয়র হাই স্কুল, সিনিয়র হাই স্কুল থেকে শুরু করে অনেকগুলো শিক্ষার একটা প্রকল্প আছে। আমি যেটা উল্লেখ করতে চাচ্ছিলাম, জাপানিজদের জীবনের বুদ্ধের মৌলিক শিক্ষার যে একটা প্রায়োগিক দিক আছে, যেমন এডুকেশনাল পলিসিতে দেখলাম সে ইউনিভার্সিটিতে আমরা যেটা 6 ভার্সো ফর ক্যারেক্টার বিল্ডিং, আমাদের চারিত্রিক উৎকর্ষতা সাধনের জন্য যে কিছু মানবিক গুণাবলীর আমাদের স্কিল যেগুলো দরকার, তো সেখানে আমি খুব সুন্দর করে দেখে এত বেশি অভিভূত হয়েছি। তারা 6টি পারামি, এখানে হয়তো বিষয়টা অন্যভাবে আসবে। আমরা হয়তো থেরবাদ বুদ্ধ ধর্মের মধ্যে আমি একটু আগেই বলেছি বৌদ্ধ হওয়ার আগের যে করণীয়, অর্থাৎ আমরা বুদ্ধকে আমরা যারা থেরবাদ চর্চা করছি, আমরা বুদ্ধের জীবনের যে একটা নির্বাণ দর্শন, বুদ্ধের যে মৌলিক যে চতুরার্য সত্য থেকে শুরু করে আর্যাষ্টাঙ্গিক মার্গ বা অনিত্য দুঃখ অনাত্মার থিওরি গুলোকে আমরা মুখ্য করে আমাদের নির্বাণটাকে আমরা বেশি মুখ্য করি। কিন্তু জাপানিজদের জীবনে তারা কিভাবে বিশ্ব মানবতাকে হৃদয়ে ধারণ করেন সেটার প্রেক্ষিতে আমি একটি মাত্র উদাহরণের কথাই বলছি। মুসাশিনো ইউনিভার্সিটির যে এডুকেশনাল পলিসির কথা বলছি, সেখানে তারা 6টি পারামির যে একটা এডুকেশনাল পলিসি তারা রেখেছেন। যেমন আমরা বলি না দানশীল, বা যেগুলো 6টি পারামির কথা যদি স্পষ্ট করে বলি, এগুলো হয়তো শাব্দিক অর্থ অনেকভাবে আমরা খুব একটা কমন হয়তো শব্দ হিসাবে মনে করি, কিন্তু এগুলোর যে একটা আমাদের জীবন চর্চা, আমাদের মানবিক জীবনের উৎকর্ষতার একদম সর্বোচ্চ বিকাশের জন্য যে গুরুত্বপূর্ণ। যেমন এখানে 6টি পলিসি তারা সেই এডুকেশনাল পলিসি তারা ইউনিভার্সিটি ওয়েবসাইটের মধ্যে এখনো রেখেছে, যেখানে দানের কথা দিয়ে তারা বলেছেন কিভাবে আমরা আমাদের অপরের প্রতি যে দুঃখের অনুভূতি, আমাদের কাইন্ড হার্ট, আমাদের যে হৃদ্যতা আমরা কিভাবে বর্ধিত করতে পারি। তারা মানবিক দক্ষ যে মানব সম্পদ তৈরিতে এই বুদ্ধের পারামিগুলোকে কিন্তু তারা এডুকেশনাল পলিসিতে রেখে তাদের আজকে জাপানের যে শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে জাপানের বিশ্বের মধ্যে যে একটা যে উন্নত দেশ এবং উন্নত বিশ্বের যে একটা শীর্ষস্থানীয় দেশ, সেখানে যে এডুকেশনাল পলিসির মধ্যে এই বিষয়গুলো রেখেছেন, আমি সেগুলো যদি একটু করে বলি। যেমন উইজডম, আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা কিভাবে বাড়াতে পারি, প্রজ্ঞা, এগুলো কিন্তু পারামির বিষয়টা তারা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রেখেছেন। তারপরে যদি বলি ধৈর্য, আমরা খান্তি যেটা বলছি, আমরা কিভাবে আমাদের প্রত্যেক জীবনে আমাদের যে একটা অ্যাটিটিউড, আমরা কিভাবে সেটা আরো বেশি প্রাণবন্ত করতে পারি। যদি বলি আমরা নীতি নৈতিকতার যে কথাগুলো, যেটা আমরা শীল বলছি ফালি ভাষাতে, আমাদের সেলফ কন্ট্রোল বিল্ড আপের জন্য আমাদের কি দক্ষতা প্রয়োজন, এগুলো কিন্তু সেই মুসাশিনো ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট, আমি একটু করে বলেছি এখনো হয়তো ওয়েবসাইটের মধ্যে সেই বিষয়গুলো আছে এবং সেই ইউনিভার্সিটির যে একটা র্যাঙ্কিং, এবং আমি দেখলাম এটাও দেখে অভিভূত হলাম যে সেই ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট বর্তমান মধ্যে তারা হয়তো 90 থেকে 95% তাদের কর্মসংস্থানে তাদের সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবস্থান রয়েছে, সেটাও সেই ইউনিভার্সিটির মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে। তো আমি 6টি বিষয়ের কথা, বোধিসত্ত্ব বুদ্ধ হওয়ার আগে আমাদের বুদ্ধের যে বোধিসত্ত্ব হওয়ার যে গুণগুলো, তারা 6টি পারামি বলে, আমরা 10টি পারামি বলি। তো উইজডম, মেডিটেশন থেকে শুরু করে আমি যে কথাগুলো বললাম, 6টি পারামির যে দানের যে একটা প্রভাব, আমাদের শান্তি হওয়া, ধৈর্যশীল হওয়ার এবং উদ্যমতা হওয়ার যে প্রভাব, আমাদের আমাদের স্কিল গুলো আমাদের হয়তো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাদের যে জনগোষ্ঠী, বিশেষ করে জাপানের মধ্যে তাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বুদ্ধের বাণীগুলোকে একেবারে প্রাসঙ্গিক ভাবে রেখে তাদের যে দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির ক্ষেত্রে যে অবদান, সেখানে আমি মনে করি আমাদের জাপানের যে বৌদ্ধ ধর্ম চর্চা হচ্ছে। তারপরে আমি উল্লেখ করতে পারি, আরেকটি বিষয় উল্লেখ করতে পারি, এটা গত হয়তোবা মাসখানেক আগের একটা সিম্পোজিয়াম টোকিও ইউনিভার্সিটিতে
মাইন্ডফুলনেস নামে একটা সিম্পোজিয়াম ছিল। সেখানে টোকিও ইউনিভার্সিটি যারা নিউরোসায়েন্স যারা ছিল তাদের সাথে আমাদের বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্টের যা শিক্ষা আমাদের যে শিক্ষকরা প্রফেসররা ছিলেন তাদের মিলে একটা যৌথ ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম ছিল। আমি সেখানে একটি বিষয় লক্ষ্য করলাম, এখন যে আমরা বলছি যে ধ্যানের কথা বলছি, মেডিটেশনের কথা বলছি, বা বর্তমান বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে কি মাইন্ডফুলনেস যে একটা কথা। তো এই সেই সিম্পোজিয়ামের একজন সায়েন্টিস্ট উনি সরাসরি বলেছেন, স্পষ্ট করে বলেছেন, বর্তমান বিশ্বের মধ্যে আমরা ব্রেনের যে মাইন্ডফুলনেস মনোযোগ হয়ে ধ্যান করলে আমাদের যে একটা প্রভাব, সেটা কিন্তু উনি সরাসরি বলেছেন। এখন আমরা দেখতে পাই মাইন্ডফুলনেস যেটার উৎপত্তি সেটা কিন্তু বুদ্ধিস্ট স্ক্রিপচার থেকে, বৌদ্ধ সাহিত্য থেকে অনেকটা বেশি বর্তমান বিশ্বের মধ্যে। সেটা আমরা অনেকগুলো এভিডেন্স হয়তো আছে দেখাতে পারি। বুদ্ধ সাথী বলেছেন, স্মৃতি বা সাতিপাট্টান সূত্রের যে বেস যে আছে, তো উনি সেই নিউরোসায়েন্স তিনি বলেছেন আমাদের হয়তো বিজ্ঞানকে সেক্ষেত্রে প্রাচীন যে সাহিত্যগুলো আছে, বিশেষ করে উনি যেহেতু আমাদের সেই সিম্পোজিয়ামটা ছিল বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে, সেই বৈজ্ঞানিক তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের হয়তো বিজ্ঞান এখানে সেই প্রাচীন যে সাহিত্যগুলো আছে, বিশেষ করে বুদ্ধিস্ট স্ক্রিপচার বা পালি ত্রিপিটক থেকে আমাদের সেই উপাদানগুলো হয়তো এখন গ্রহণ করার সময়, এবং তারা সেভাবে আমি দেখলাম অনেকগুলো রেফারেন্স নিয়ে হয়তো তারা সেগুলো গবেষণায় যাচ্ছে। এগুলো হয়তো আমি যদি একটু একটু করে বলি অনেকগুলো উদাহরণ থাকতে পারে। আমি জাপানের ইউনিভার্সিটির উদাহরণ বললাম, বা টোকিও ইউনিভার্সিটির একটা মাইন্ডফুলনেস সিম্পোজিয়ামের কথা বললাম, অনেকগুলো প্রাসঙ্গিকতা এখানে হয়তো আসতে পারে। তারপর আমি একটা সর্বশেষ যেটা বলবো, অনেক সময় দেখা যায় জাপানের আমরা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক আছে। আমরা যখন বিশেষ করে মানুষ যখন মারা যায়, তারা কোন রীতি দিয়ে তাদেরকে যে আনুষ্ঠানিকতাগুলো করা হয়, আমরা হয়তো ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন রীতিতে আমরা করে থাকি। কিন্তু আমি এখন বর্তমান টোকিওতে একটা যে টেম্পলে থাকছি সেটা সহ আমি যেটা একেবারেই দেখেছি, জাপানিজদের হয়তো 90% বেশিরভাগ জাপানিজদের মৃত্যু হলে তারা মহাযান সূত্র থেকে প্রজ্ঞা পারামিতা সূত্র একটি সূত্র আছে, সেটা রিসাইট আবৃত্তির মাধ্যমে তাদেরকে সৎকার করা হয়। সেখান থেকে আমি একটা অনুধাবন করলাম আসলে তারা জীবনের শেষান্তে গিয়ে যে বৌদ্ধের শিক্ষাগুলোকে আমি একটু করে যেগুলো হয়তো আলোচনায় যুক্ত করেছি, সর্বশেষ হয়তো তারা মৃত্যু হলে তারা এখানে জাপানে অসংখ্য নিসিডেন্ট সেক্ট নামে একটি বৌদ্ধ ধর্মের শাখা আছে, তারা কিন্তু সেভাবে সে প্রজ্ঞা পারামিতা সূত্রটি পাঠ করে সে মৃতদেহে সৎকার করে। এগুলো হচ্ছে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র করে বলে হয়তো আলোচনা করলে আলোচনা আরো বিস্তৃত হবে। অনেকগুলো বিষয় আছে জাপানিজদের জীবনের, বিশেষ করে বৌদ্ধের শিক্ষার যে প্রভাব, এবং আমি আগেও বলেছি বিশেষ করে বর্তমান বিশ্বের মধ্যে জাপান যে শান্তি নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানিজদের চিন্তা চেতনায় এবং আদর্শে বৌদ্ধের জীবনকে তারা এমন ভাবে ধারণ করেছেন, হয়তো তাদের জীবনের সাথে এমন ভাবে সংস্কৃতির সাথে শিক্ষার সাথে জাপানিজ যে কালচার আছে সেটার সাথে এমন ভাবে একীভূত অংশীভূত হয়েছেন, হয়তো এখানে কোনোভাবেই হয়তো এখানে সেখান থেকে বুদ্ধের বাণীগুলোকে, বুদ্ধের শিক্ষা তাদের জীবন থেকে বিচ্যুত করার অবকাশ নেই। আমি কথা দীর্ঘায়িত করছি না। আরেকটি বিষয় পরম শ্রদ্ধেয় ভান্তে করেছেন যে বহির্বিশ্বের মধ্যে কিভাবে বৌদ্ধ ধর্মের একটা চর্চা হচ্ছে, সেখান থেকে যদি আমি বলি একটু করে যদি বলি, একটা রেফারেন্স যদি আমি বলি, বিবিসির একটা জরিপ আছে, হয়তো সেটা বেশি দেরি হবে না, বছর দুয়েক আগের একটা জরিপ আমি দেখলাম। বর্তমান মেডিটেশনকে, বিশেষ করে মেডিটেশনের অনেকগুলো ধারা আছে। আমি একটু আগে বলেছি মাইন্ডফুলনেস, যেটা আমাদের সাতিপাট্টান সূত্র ত্রিপিটক, বেসড অন ত্রিপিটক থেকে যেগুলো পদ্ধতি, ধ্যান করার যে পদ্ধতি, ব্রিটেনের অনেকগুলো স্কুলে এখন সে একাডেমিক ভাবে সেই বৌদ্ধের ধ্যানকে শিক্ষা দিচ্ছেন। তো বহির্বিশ্বে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী আলোচক যিনি দিলীপ কুমার বণিক যুগ্ম সচিব, আমাদের উনি যে বৌদ্ধর বাণীগুলোকে একেবারে আমাদের জীবনের যে প্রাসঙ্গিকতা, বৌদ্ধের দর্শনের যে প্রাসঙ্গিকতা, আমি যে উদাহরণগুলো বলেছি বর্তমান বিশ্বের মধ্যে হয়তো সেই বিবিসির যে লন্ডনের এবং মেডিটেশন,
এটা শুধু একদিক থেকে নয়, বহুমুখী গুণকে ধারণ করে আমাদের মানবিক জীবনের, আমাদের একেবারে চরম উৎকর্ষ সাধনের একটি বিষয়। অনেকগুলো বুদ্ধের উপাদান শিক্ষা এখনো আছে, হয়তো আমাদের আরো বেশি সেগুলো হয়তো আরো বেশি প্রচার প্রসার এবং আমাদের জীবনে সেগুলোকে ধারণ করার বিষয় এখানে থাকে। যেহেতু আমরা বুদ্ধ পূর্ণিমা নিয়ে কথা বলছি, আজকে এগুলোই হয়তো আমাদের মুখ্য, আমাদের মনের মধ্যে আরেকবার জাগ্রত করা উচিত। যেহেতু বুদ্ধ যে বুদ্ধি জ্ঞান লাভ করে যে আলো পৃথিবীর মধ্যে বিতরণ করেছেন, সেগুলো বর্তমান বিশ্বের মধ্যে আমরা বৌদ্ধ হোক বা বৌদ্ধ না হলেও পর বুদ্ধের শিক্ষা আদর্শকে, দর্শনকে যারা হৃদয়ে ধারণ করেন, মনন করেন, হয়তো সেখানেই হয়তো সেই বুদ্ধের যে আলো, বুদ্ধি জ্ঞান, যে এনলাইটেনমেন্ট, সেটা আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সামগ্রিকভাবে এবং সর্বোপরি বিশ্ব কল্যাণের জন্য যে বৌদ্ধ পূর্ণিমার তাৎপর্য অবশ্যম্ভাবী। আমি পরমহংস দেবান্তের কাছে যাচ্ছি, আমি কথা দীর্ঘায়িত না করে পরবর্তী আলোচনা হয়তো এখন সময় অনেক গড়িয়েছে। পরমহংস দেবান্ত, আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি জ্যোতিরক্ষিত স্তবের মহোদয়কে। তিনি জাপানে বুদ্ধিজম চর্চাটা আসলে কিভাবে হচ্ছে এবং কিভাবে বিশ্বে বুদ্ধ ধর্মের প্রচার প্রসার তার সম্পর্কে তিনি আমাদেরকে জ্ঞাপন করেছেন। তো বিশেষ করে আজকে আমাদের যে আলোচক, আমাদের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক মহোদয়, তিনি তার একটু আগে আলোচনায় তিনি বলেছেন বুদ্ধের মৌলিক দর্শনের বিষয়। তো আসলে বুদ্ধের মৌলিক দর্শন চর্চাটা আসলে কিভাবে প্রচার প্রসার করা যায় এবং এটা প্রচার প্রসারের ক্ষেত্রে বাধা কোথায়, এবং এই প্রচার প্রসারের করার ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে বুদ্ধির মৌলিক ধর্ম চর্চা গবেষণা সমগ্র বিশ্বে প্রচার করা যায়, এই বিষয়ে যদি আপনি মতামত ব্যক্ত করতেন হয়তো। বুদ্ধ মানুষের বুদ্ধিমত্তাকে স্বীকার করতেন, তিনি কিন্তু কোনো কিছু চাপিয়ে দেন নাই। তিনি তার ধর্মের একটা 6টা গুণের মধ্যে একটা বলেছেন, এহি পশ্চিকো, এসে দেখো, যাচাই করে দেখো। তিনি বলেছেন, তুমি তোমার নিজেই তোমার নিজের নাথ, অত্যাহি অত্যহনাথ তুহিনাথ পরশিয়া। তুমি নিজেই নিজের চিন্তাবিদ, তুমি নিজেই নিজের নাথ, নিজেই নিজেকে অন্বেষণ করো। তাই তিনি যে দর্শন দিয়ে গেছেন, তিনি কিন্তু বলেন নাই যে তোমাকে এটা করতে হবে বাধ্যতামূলক, না, সেটা তিনি বলেন না। তো তার জীবন দর্শনটা অত্যন্ত কঠিন, সেটা ঠিক। সাধারণ মানুষের পক্ষে বোঝা এটা সত্যি একটা দুরূহ ব্যাপার। চার চতুরার্য সত্যের অন্তর্নিহিত ভাব বোঝা অত্যন্ত কঠিন একটি কাজ। তো যে জিনিসটা সাধারণ মানুষ যেহেতু ওভাবে হৃদয়ঙ্গম করতে পারবে না, সেই কারণে একটা মধ্যম স্তরই বুদ্ধ সৃষ্টি করে গেছেন। যেমন আজকে সঙ্গ সৃষ্টি তিনি করে গেছেন। সঙ্গ সৃষ্টি তার এই দর্শনকে বিস্তারের, দর্শনকে ছড়ানোর, দর্শনকে প্রকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা অত্যন্ত উৎকৃষ্টতম পন্থা। বুদ্ধের মহাপরিনির্বাণের পরবর্তী সময়গুলোতে আমরা দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় বা আজকে যে সমস্ত জায়গায় বিহার আবিষ্কৃত হচ্ছে পুরাকীর্তি হিসেবে, সবগুলাই কিন্তু জ্ঞান কেন্দ্র ছিল। এবং এই জ্ঞান কেন্দ্রে জ্ঞানের জন্য দূর দূরান্ত থেকে সেই গ্রিক রাজা মিলিন্দ পর্যন্ত এসেছিলেন। আমরা জানি তিনি নাগার্জুনের কাছে এসেছিলেন জ্ঞান অর্জন করতে বৌদ্ধ দর্শন সম্পর্কে। তো এই যে আজকে যারা ভ্রান্তে আছেন বা ভিক্ষু আছেন, সঙ্গকে যারা ধারণ করে আছেন, তাদেরকেও সেইভাবে প্রজ্ঞাবান হতে হবে, বুদ্ধ দর্শনকে বোঝার মতো হৃদয় তাদেরকে প্রসারিত করতে হবে। আসার কথা যে একটা সময় ভিক্ষু যারা হতেন, একেবারে যারা আছে সমাজের আর কোনো কাজকর্ম নাই, ধর্ম নিয়ে পড়ে আছে বা পড়াশোনা জানে না, এই ধর্ম চর্চা নিয়ে পড়ে আছে, তাদের হাতে পুরো ধর্মটা ছেড়ে দেওয়া হয়েছিল। এটা শুধু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যে তা না, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও তাই, যে ধর্মটা যারা ব্যবহার করেন তারা কিন্তু এই নিরক্ষর শ্রেণী। শিক্ষিত প্রজ্ঞাবান ব্যক্তিরা এই ধর্ম চর্চায় আসছে না, ফলে ধর্মের যে মৌলিক জিনিসগুলা
এগুলো উদ্ঘাটিত হচ্ছেন। তবে আশার কথা যে এখন অনেক শিক্ষিত তরুণ আমি দেখছি যে এই ভিক্ষু হচ্ছেন, তারা রূপজিৎ ভ্রান্তি হয়েছেন, আজকে যিনি রক্ষিত ভিক্ষু হয়েছেন, তারা পিএইচডি করছেন বুদ্ধ দর্শনের উপর। এই যে জ্ঞানের আলোকবর্তিতা তারা নিয়ে ভিক্ষু হয়েছেন, তারা বুঝতে পেরেছেন এইভাবে আসলে সব ভিক্ষুরা এগিয়ে আসে নাই, ফলে সাধারণ মানুষের কাছে ভুল ধারণাটা গিয়েছে, সঠিক ধারণাটা মানুষের কাছে যায় নাই দর্শনে। এটা শুধু বৌদ্ধ দর্শনের ক্ষেত্রে বা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেই না, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি যেখানেই যাই সেখানেই বলি, আমরা একটা নিরক্ষর শ্রেণীর কাছে, অবুঝ শ্রেণীর কাছে ধর্মটাকে ছেড়ে দিয়েছি, যে তারাই এটাকে ব্যবহার করবে, তারাই এটাকে প্রচার করবে। যারা জ্ঞানী লোক, আলোকিত ব্যক্তিত্বরা এখানে আসে না বলেই হানাহানি, সারা বিশ্বে ধর্ম নিয়ে ভুল বুঝাবুঝি, ভুল ব্যাখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে। বুদ্ধ দর্শনকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। কিভাবে সেটা সম্ভব? এই যে সংঘগুলাকে জাগাতে হবে। সংঘগুলা শুধু ভিক্ষার সংগ্রহ করার জন্য না, সংঘগুলা শুধু অনুষ্ঠান করার জন্য না, সংঘগুলাকে হতে হবে জ্ঞানের আলোক বক্তৃতা। নিয়মিত এখানে আলোচনা হবে, নিয়মিত সেখানে বৌদ্ধ দর্শন নিয়ে তর্ক বিতর্ক হবে। এইভাবেই এই তার মৌলিক দর্শনগুলা এখানে উঠে আসে। আমি যখন বান্দরবনের জেলা প্রশাসক ছিলাম, তো আমি একদিন দীপ্তি বড়ুয়া, যিনি একজন বড়ুয়া সম্প্রদায়ের বান্দরবানে, আমি তাকে বললাম যে আপনারা আমাকে একটা বৌদ্ধ বিহারে 1 ঘন্টার একটা ক্লাস দেন, তো আপনারা দেখেন, তারপরে আপনাদের সাথে আপনারা পরবর্তী সম্পর্ক আপনাদের সাথে হবে। তো তিনি সানন্দে রাজি হলেন এবং আমাকে সার্বজনীন বৌদ্ধ বিহার, বর্তমানে কিছুদিন আগে যেখানে উদয়ন ভান্তে মহাস্থবির হয়েছেন, তিনি পরিনির্বাণ লাভ করলেন, তো আমাকে নিয়ে গেলেন এবং ওই এরপর থেকে কিন্তু আলোচনার যে ধারাটা, এই ধারাটা সেখানে ফুটে এসেছে। ধর্ম আসলে চর্চার বিষয় না, ধর্ম হলো আলোচনার বিষয়, অনুসন্ধানের বিষয়। বৌদ্ধ দর্শন সেটাই। সেই কারণে কিন্তু সংঘগুলাকে সেভাবে সৃষ্টি করা হয়েছে। সংঘ সৃষ্টি বুদ্ধের এক অভূতপূর্ব সৃষ্টি আমি বলবো। বুদ্ধের সময়ে ভারতবর্ষে আরেকজন মহাজ্ঞানী ছিলেন, আমরা সকলেই জানি, যে জৈন ধর্মের প্রবর্তক মহাবীর, তিনিও কিন্তু অসম্ভব জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন এবং তার দর্শনও বুদ্ধের সমসাময়িক দর্শনের মধ্যে। কিন্তু তার যে বিষয়টা হয়েছে, তিনি সঙ্গ করেন নাই। তিনি নিজেই যেটা করেছেন যে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের মুক্তির জন্য চেষ্টা করবে, এভাবেই তিনি নিজেকে বিলীন করে দেবেন, অর্থাৎ তিনি মুক্ত হবেন, স্বাধীন হবেন, মুক্ত পুরুষ হবেন বা নির্বাণ প্রাপ্ত হবেন। বুদ্ধ সেই চিন্তাটা করেন নাই। বুদ্ধ চিন্তা করেছেন যে পৃথিবীর মানুষকে তিনি নিজে যেমন নির্বাণ প্রাপ্ত হয়েছেন, অন্যান্য পৃথিবীর যারা মানুষ আছে, যারা কষ্ট পাচ্ছে, তাদেরকেও এই নির্বাণের সুখ দিতে হবে। সেই সুখ দেওয়ার জন্য তিনি পথও দেখিয়ে দিয়েছেন। ভিক্ষুদের জন্য একটা পথ, কঠিন পথ, সাধারণ যারা লোক তাদের জন্য সহজ পথ, 2 পথই তিনি দেখিয়ে দিয়েছেন। কিন্তু সেই পথগুলাকে মানুষকে চিনাতে হবে। গৃহীদের জন্য যেমন তিনি জীবন বিধান দিয়েছেন, আবার ভিক্ষুদের জন্য জীবন বিধান দিয়েছেন, দুইটা কিন্তু আলাদা। সেই গৃহীদের জন্য যার যে জীবন বিধান অনেক সহজ, গৃহধর্ম প্রতিপালন করেও তারা সেই জীবন বিধানগুলা যদি প্রতিপালন করেন, তাহলে বুদ্ধের মৌলিক দর্শনকে স্পর্শ করতে পারবেন, ছুঁতে পারবেন। তো আমি মনে করি যে প্রাচীন যে সৃষ্টিটা ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় সহ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়গুলা যেগুলা জ্ঞানের আলোক বর্তিতা হয়েছিল এবং সারা বিশ্বে বুদ্ধ ধর্মের দর্শনের যে প্রচার, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর কারণেই কিন্তু হয়েছিলেন এবং এই ভিক্ষুদের কারণেই হয়েছিলেন। বুদ্ধ কিন্তু ভারতবর্ষের বাইরে কোথাও যান না, আর এলাকাটা নির্দিষ্ট ছিল। কিন্তু পরবর্তীতে সেই গ্রিক দেশ থেকে শুরু করে চাইনা, ভিক্ষুরাই কিন্তু তার এই বার্তা বহন করে নিয়ে গেছে। আজকে সেই ভিক্ষু কোথায়? সেই ভিক্ষুদেরকে জাগাতে হবে এবং আমি মনে করি ভিক্ষুরা জ্ঞান চর্চা করবেন এবং বুদ্ধ কিন্তু এই জ্ঞান চর্চার জন্য এই বর্ষাবাসটা চালু করেছেন, যে এই বর্ষার সময়টা গৃহে থাকবে, যত কম পারা যায় বাইরে বের হবে এবং সার্বক্ষণিক জ্ঞান চর্চায় নিজেকে নিবৃত রাখতে। এখনকার বর্ষাবাসের মতো
সেগুলা কাপড় গ্রহণ করা বা এটা কিন্তু মৌলিক উদ্দেশ্য ছিল না। মৌলিক উদ্দেশ্যটাই ছিল এখানে জ্ঞান চর্চাটা হবে, কিন্তু এই জ্ঞান চর্চার বড় অভাব। বিহার গুলাতে বই নাই, শুধু নানা ধরনের উপাদেয় সামগ্রীতে ভরপুর। তো এইগুলা না হয়ে এখানে প্রত্যেকটা বিহারে বই থাকা দরকার, পর্যাপ্ত বই। এবং শুধু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানলেই হবে না, অন্যান্য প্রাসঙ্গিক ধর্ম, বিজ্ঞান সম্পর্কে একটা বড় ধারণা থাকবে। বৌদ্ধ দর্শন অবশ্যই বিজ্ঞান ভিত্তিক দর্শন। বুদ্ধের যে পঞ্চস্কন্ধের যে ধারণাটা, নাম রূপের যে ধারণাটা, আজকে যারা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের যারা আজকে এই অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে এই জিনিসগুলো কঠিন। বুদ্ধ সম্প্রদায়ের প্রাত্যহিক বিষয় যেগুলো নামরূপ বা পঞ্চস্কন্ধ, অন্যদের ক্ষেত্রে একটু কঠিন ঠিকই আছে। এই পঞ্চস্কন্ধের ধারণাটা যে আত্মাহীন দেহ, অনাত্মবাদ যে তত্ত্বটা, পুরোটাই বিজ্ঞান ভিত্তিক। কারণ বিজ্ঞানের কাছে আত্মার বলে, আত্মা আছে বলে কোনো কিছুর স্বীকার নেই। বিজ্ঞানীরা যেটা বলেন, জীববিজ্ঞানীরা যেটা বলেন, মানুষ বাঁচে তার একটা জৈবিক যে শক্তি, ভাইটাল ফোর্স যেটাকে বলা হয়, সেই ভাইটাল ফোর্সটাই এখানে নাম রূপ হিসেবে কাজ করে। বুদ্ধ যেমন বলেছেন যে 5টা যে স্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এইগুলো তো সব জড় পদার্থ। এইগুলোর সাথে কি করে একটা মানুষের প্রাণস্পন্দন সৃষ্টি হয়, প্রাণস্পন্দনটা ওইগুলার সাথে যে প্রাণস্পন্দনটা সৃষ্টি হয়, এটা ভাইটাল ফোর্স হিসেবে এখানে কাজ করে। সেই ভাইটাল ফোর্সটা কি? ওই যে ভাইটাল ফোর্সটা হলো কর্ম। যেই কর্মটা কুশল কর্ম না করা পর্যন্ত, পারমি পূর্ণ না হওয়া পর্যন্ত মুক্ত হয় না, সেই কর্মটাই এখানে এই যে প্রতিসন্ধি গ্রহণ করে, সেই প্রতিসন্ধিটাই এখানে চেতনা হিসেবে কাজ করে। বুদ্ধ বলেছেন কর্মটাই হলো চেতনা। চেতনাটাই এই যে 5টা স্কন্ধকে চালিয়ে মানুষের বা প্রাণীদেরকে, জীবনটাকে প্রভাবিত করে। তো আমরা মনে করি যে এই ভিক্ষু সংঘগুলা শুধু ত্রিপিটক পাঠ করবে না। ত্রিপিটক পাঠ করলে আনুষঙ্গিক বিষয়গুলো না জানলে তাহলে ত্রিপিটক তো বুঝবে না। সেই কারণেই তাকে জীববিজ্ঞান পড়তে হবে, তাকে ভূগোল পড়তে হবে, তাকে ফিজিক্স পড়তে হবে। ফিজিক্স যদি না পড়েন তাহলে উপাদান যে আছে, কেমিস্ট্রি যদি না পড়েন, ক্ষিতি, অপতেজ, বায়ু, এই জিনিসগুলা যখন আলোচনা হবে, আলোচনায় তো কিছু বুঝবেন না। প্রাণী বিজ্ঞানী, জীববিজ্ঞান না পড়লে তাহলে এই যে পঞ্চস্কন্ধ, অনাত্ম, দেহ কিভাবে চলে, এই জিনিসগুলো ধারণা ওইভাবে আসবে না। সাথে সাথে অন্যান্য ধর্ম পড়তে হবে। ফলে একটা তুলনামূলক চিত্র যখন তার মাথার মধ্যে উপস্থিত হবে, তখনই তার পক্ষে একটা সংস্কার মুক্ত, সংস্কারহীন ভিক্ষু হিসেবে তিনি বৌদ্ধ দর্শনকে ধারণ করতে পারবেন, যেটা রবীন্দ্রনাথ করেছিলেন। এবং রবীন্দ্রনাথের সাহিত্যে যতটুকু বৌদ্ধ দর্শন এসেছে, এবং বুদ্ধের মৌলিক দর্শনটাই কিন্তু এখানে প্রভাবিত হয়েছে। সেই সময় এই দর্শন লিখতে গিয়ে রবীন্দ্রনাথ নানা দিক দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু যারা সমালোচনা করেছিলেন তারাই আসলে বৌদ্ধ দর্শনটা বুঝতে পারেন নাই। রবীন্দ্রনাথ প্রকৃতপক্ষে বৌদ্ধ দর্শনটা বুঝতে পেরেছিলেন। ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি অত্যন্ত চমৎকার ভাবে আসলে আজকে বর্তমান বিশ্বে বৌদ্ধ ধর্ম দর্শনের মৌলিক বিষয়গুলো কিভাবে প্রচার প্রসার করা যায়, সেক্ষেত্রে যে ভিক্ষু সংঘের কথা বলেছেন, আসলে এটা বুদ্ধ সেই কথাটি বলেছিলেন, যেটা আপনি নিজে উল্লেখ করছেন। তৎকালীন সময়ে অনেক ধর্ম থাকলেও বুদ্ধ কিন্তু সংঘ সৃষ্টির মাধ্যমে একটি বিশাল দূরদৃষ্টি সম্পন্ন কাজ করেছিলেন, যার কারণে 2500 বছর ধরে এখনো বৌদ্ধ ধর্ম দর্শন চর্চা, গবেষণা, প্রচার প্রসার চলছে। এবং আমি মনে করি আজকের আলোচনায় আমাদের যুগ্ম সচিব মহোদয় যেভাবে ভিক্ষুদের প্রাসঙ্গিকতা সম্পর্কে বললেন, এবং আমি খুব অবাক হলাম যে তিনি যেভাবে আমাদের ভিক্ষুদের বর্তমান জীবনাচরণ সম্পর্কে তিনি অবগত আছেন, এবং সেটাকে গভীরভাবে দেখে সেখান থেকে উত্তরণের ক্ষেত্রে যে কিরকম আমাদের ভূমিকা থাকা দরকার, এই বিষয়ে যে তিনি
আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি আমাদের তরুণ প্রজন্মের বিজ্ঞসঙ্গরা এই বিষয়টাকে অনুধাবন করবে এবং তুলনামূলক ধর্মচর্চা যে আমাদের প্রয়োজন এবং এই তুলনামূলক ধর্ম দর্শনের মাধ্যমে বুদ্ধ ধর্ম দর্শনটাকে কিভাবে প্রসারিত করা যায় এ বিষয়ে আপনার সুন্দর মতামত সত্যিই আমাদেরকে সমৃদ্ধ করেছে। আমি নিজেও বলবো আজকে অত্যন্ত সমৃদ্ধ হয়েছি যে আপনি প্রকৃত সত্য কথাগুলো উপস্থাপনা করেছেন এবং আমাদের দ্বিতীয় সমাজে যে সামনে আমাদের ত্রৈমাসিক বর্ষাব্রত আছে, যদিও আজকের আলোচ্য বিষয়টা বুদ্ধ পূর্ণিমা, কিন্তু সামনের যে বর্ষা বা আষাঢ়ী পূর্ণিমায় এখানে যে কঠিন চিবর দান, চিবরটাই আমাদের কাছে যে আসলে বিশ্বত্বের চেয়ে একজন ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রতে একটি জায়গায় অবস্থান করে বিশেষ কোনো কারণ ছাড়া তিনি বিহার থেকে বা আরাম থেকে বের না হয়ে ধর্মচর্চা গবেষণা জন্য যে আসলে এই প্রয়োজনীয়তা বুদ্ধ দিয়েছেন, আমি মনে করি সেই বিষয়টি উপস্থাপনা করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আমি আমাদের আলোচক আছে যিনি শুধু জাপান থেকে আমাদের সাথে সংযোগ হয়ে আলোচনা অংশগ্রহণ আমাদেরকে সমৃদ্ধ করছেন, বদন্ত ভিক্ষু জ্যোতিরক্ষিত। তার কাছে জানতে চাইবো যে আমাদের গত বছরও আমরা বৌদ্ধ পূর্ণিমা আসলে মহাস্নান উদযাপন করতে পারিনি, তো এবারও সেটা সম্ভব হচ্ছে না। তো এই প্রতিকূলতার মাঝে আসলে বুদ্ধ বিহার ভিত্তিক বা আন্তর্জাতিক যে আমাদের প্রোগ্রাম গুলো হয়, বৌদ্ধ সামাদ গুলো হয়, এগুলো কিন্তু হচ্ছে না। তো এর কারণে কি আসলে আমাদের প্রজন্মের কাছে এটার কোনো প্রভাব পড়বে কিনা এবং সমগ্র বিশ্বে যে একটা জায়গায় সম্মিলিত হতো, বৈশাখ উদযাপিত হতো এবং এর দ্বারাই আসলে আমাদের কোনো বুদ্ধ ধর্ম প্রচার প্রসারে এতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা, প্রায় ১.৫ বছরের অধিক কাল বলা যায় এখন চলমান রয়েছে। এবং যদি সেটা হয় আমরা কিভাবে তার থেকে প্রতিকার লাভ করতে পারি বা কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে আমরা, কারণ সামনে এটা কোভিড-19 করোনা ভাইরাস এখনো চলমান রয়েছে। আসলে এই প্রতিকূলতার মাঝে আমাদের যেমন ধর্মীয় শিক্ষা যে কেন্দ্রগুলো ছিল বা ছেলে-মেয়েগুলো তারা বিহারে আসতো ধর্মচর্চার জন্য এবং বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনেকটা বলা যায় যে খুব বাধ্য হয়ে যেটা করতে হয় সেটা করছে, বাকিগুলো অনেকটা বন্ধ রয়েছে। তো এমন সময়ে এই প্রতিকূলতা কতটুকু প্রভাব ফেলছে বা বাধা প্রদান করছে এবং এটা থেকে উত্তরণের জন্য আমরা আসলে কি করতে পারি? এই বিষয়ে যদি জ্যোতিরক্ষিত আমাদেরকে কিছু মতামত প্রদান করতেন, তাহলে আমরা বোধহয় সামগ্রিকভাবে উপকার লাভ করতে। পরম শ্রদ্ধেয় ভান্তে, আজকের যিনি অনুষ্ঠানের যিনি আয়োজক এবং সাহিত্যমণি টিভির যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, পরম শ্রদ্ধেয় ভান্তের সঞ্চালনায় অনেকটা হয়তো আমি নিজেও অনেক বিষয় আমার একটু আরো উৎকর্ষতা সাধিত হচ্ছে আজকের আলোচনার মাধ্যমে। আমাদের পূর্ববর্তী আলোচনা যিনি যে বিষয়গুলো প্রাসঙ্গিক যে কথাগুলো তিনি তুলে ধরেছেন, আমি সরাসরি ভান্তের প্রশ্নের উত্তরে আলোচনা যাওয়ার আগে আমি পূর্বে আমার আলোচিত জাপানের বুদ্ধিজমের একটা বিষয় আমার হয়তো বাদ পড়েছে, আমি সেটা একটু সংযোগ করতে চাচ্ছি। বিশেষ করে আজকে ৩০ স্মৃতি বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা, এখানে অবশ্যই সিদ্ধার্থ গৌতমের যে জন্ম, তো এটা ইন্টারন্যাশনালি ইউনাইটেড ডে অফ বেসাক হিসাবে পালিত হচ্ছে। মুখ্য হচ্ছে আমাদের বুদ্ধের জন্মদিন আমরা বলছি, তো জাপানের প্রেক্ষিতে সেটা একটু বলা প্রয়োজন। কারণে তারা আজকে আমরা মে মাসে যে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করছি, জাপানের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। বিশেষ করে ওরা এখানে বিশেষ করে এই দেশগুলো চীন, জাপান, কোরিয়ার যে দেশগুলো প্রতিবেশী দেশগুলো, ওখানে হয়তো আমরা যেভাবে হিসাব করি বৌদ্ধ পূর্ণিমাকে, বিশেষ করে চাইনিজ লোনার যে একটা ওরা হিসাব করে, সেখান থেকে ওরা এপ্রিল মাসের ৮ তারিখ বুদ্ধের জন্মদিন পালন করে এবং খুবই একটা উৎসাহ ব্যঞ্জক এবং আনন্দমুখর পরিবেশে তারা পালন করে থাকেন। আপনারা সকলে হয়তো অবগত, জাপানের মধ্যে যে সাকুরা একটা ফুলের উৎসব চলে তৎকালীন সময়ে। তো ওরা সে ৮ই এপ্রিল ওরা হানা মাৎসরি, একটা জাপানি শব্দ হানা
অর্থাৎ হচ্ছে ফুল, মাৎসরি হচ্ছে উৎসব। অর্থাৎ আমার খুবই এটা জেনে সেই বিষয়টা জেনে আমি নিজেও খুব বেশি হয়তো আহ আহ, এত বেশি আনন্দিত হয়েছি যে তারা বুদ্ধের যেমন আমাদের সিদ্ধার্থ গৌতমের যে জন্ম লুম্বিনী কাননে, সে সময় ফুলের যে একটা যে প্রাকৃতিক যে মনোরম পরিবেশ সেটাকে কল্পনা করে, এবং জাপানের প্রতিটি বৌদ্ধ বিহারে, জাপানের যে পুরো জাপান জুড়ে যে এখানে সম্ভবত আমি যতটুকু জানি 12 থেকে 13টি জাপানের মহাযান দ্বারার সেক্ট আছে, সবগুলোতে সে 8ই এপ্রিল সম্মিলিতভাবে তারা সিদ্ধার্থের যে জন্ম, বিশেষ করে যে জন্ম হওয়ার পরে একজন শিশুর যে আনন্দ উৎসব, সবচাইতে যেটা আরো বেশি আনন্দ, যে সাকুরা ফুলের যে একটা উৎসব চলে পুরো জাপান জুড়ে, সেটাকে তারা একীভূত করে সে বুদ্ধের জন্মদিন তারা পালন করে থাকেন, সেটাকে হানা মাৎসরি বলে। আমি সেটা হয়তো একটু সংযোগ করছি। পরবর্তীতে আমরা যেহেতু আজকে 3টে আলোচনা বিষয় এখানে স্মৃতি বিজড়িত, সিদ্ধার্থ গৌতমের জন্ম এবং বোধি জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ, তো আমি সিদ্ধার্থ জন্মের একটি বিষয় এখানে প্রাসঙ্গিক একটু উল্লেখ করতে চাচ্ছি। যেহেতু বুদ্ধের জীবনকে আমাদের পূর্ববর্তী আলোচক হয়তো বলেছেন, পরম শ্রদ্ধেয় ভান্তে সে বিষয়গুলোকে আরো একটু সংযোগ করেছেন, আরো একটু প্রাণবন্ত করেছেন। বিশেষ করে বুদ্ধের জীবনকে কিন্তু আমরা ত্রিপিটকের মধ্যে বুদ্ধের যে জীবন চরিত দেখছি, বুদ্ধকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে দেখি বুদ্ধকে মহামানব। হয়তো অন্য দিক থেকে বাদ দিলেও বুদ্ধের যে মানবিক যে যে গুণ, সর্বোত্তম যে গুণের বিকাশ, সেটা আমরা বুদ্ধের সিদ্ধার্থ গৌতমের জন্ম সময়, খুবই ইন্টারেস্টিং বিষয় আমি একটু অনুধাবন করেছি বুদ্ধের জীবন থেকে, যে জন্মের সাথে সাথে একজন শিশুর যে কথা বলা, এটা আমরা দেখি শাস্ত্রের মধ্যে। যদি আমি ত্রিপিটকের ভাষায় বলি, আজ্ঞা হাসমি জেট্ট হাসমি সেট্ট হাসমি আন্তিমা জাতি নাতি ধানি পুনঃভাব, সেটার যদি অর্থ হয় আমি অগ্র, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, এই অন্তিম জন্ম। এই কথার মধ্যে কিন্তু বুদ্ধের নির্বাণ তত্ত্বের যে একটা পুরো যে বিষয় এখানে আছে, যদি আমরা অনুধাবন করি। আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়, একজন শিশু, কারণ বুদ্ধকে আমাদের বুদ্ধের গুণগুলোকে জানতে গেলে হয়তো এই বিষয়গুলো আমাদের মধ্যে একটু হয়তো অনুধাবন করা, হৃদয়ে মনন করা উচিত মনে করি। একজন শিশু দেখা যায় জন্মের সাথে হয়তো মাতৃকুলের পক্ষ থেকে তিনি একটা ভাষা বলে থাকেন, ভাষা শিখে থাকেন, কথা বলার যে ধরন, অথবা পিতৃকুলের পক্ষ থেকে। কিন্তু আমরা যেটা দেখছি ত্রিপিটকের মধ্যে, বুদ্ধের যেহেতু আজকের সিদ্ধার্থের জন্ম, সিদ্ধার্থ গৌতমের যে জন্ম, তার যে এই যে পৃথিবীর মধ্যে যে আবির্ভাব, এই যে জন্মের সাথে সাথে কোনো কিছু মাতৃকুল পিতৃকুল থেকে না হইয়ে একজন যে এই যে কথাটি আমি বললাম ত্রিপিটকের ভাষা থেকে, সেখান থেকে কিন্তু বুদ্ধের যে একটা মহৎ যে মহত্বতা আমরা দেখতে পাই, সেটা আজকের আলোচনার একটা অন্যতম একটি প্রাসঙ্গিক বিষয় মনে করি। তারপরে আজকে আরেকটা বিষয় আমি একটু সংযোগ করছি, হয়তো আমার কথা দীর্ঘায়িত হচ্ছে। আমি মূল পরম শ্রদ্ধেয় ভান্তের উত্তরে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু সংযোগ করতে চাচ্ছি। যেহেতু আজকের আলোচনা বুদ্ধের যে মহা যে যে বুদ্ধি জ্ঞান, যেটাকে পালি ভাষাতে আমি বারবার বলছি সাবভায়ুতায়ানাং সর্বজ্ঞতা জ্ঞান, এটা আমরা যদি পালি ত্রিপিটক থেকে দেখি, একটি গ্রন্থ আছে পটিসংবিদা মার্গ, সেখানে কিন্তু পটিসংবিদা শব্দ এটিও একটি অবশ্যই জ্ঞানের একটি সংজ্ঞা, কিন্তু আমরা যেটা দেখি সে গ্রন্থের মধ্যে জ্ঞান ও কথা নামে একটি বিভাগ আছে, 73টি, সেখানে বুদ্ধের সাবভায়ুতায়ানাং জ্ঞানকে বিস্তৃত করা হয়েছে। এখানে হয়তো এগুলো এত বেশি আলোচনার সুযোগ নেই, আমি এ কারণে উল্লেখ করছি যে বুদ্ধের জ্ঞান, যেহেতু আজকে যে বুদ্ধি জ্ঞান, সেই বুদ্ধি জ্ঞান আসলে কি বুদ্ধি, সে আলোটা আসলে কি, সেটা যদি আমরা দেখি, অনেক সময় আমাদের সে শাস্ত্রীয় একটু পঠন পাঠনেরও বিশ্লেষণেরও দরকার আছে, গবেষণারও দরকার আছে। তো পটিসংবিদা মার্গে সে কথাগুলো খুব সুন্দর করে বুদ্ধের সেই সাবভায়ুতায়ানাং এবং বুদ্ধি জ্ঞানের যে বর্ণনাগুলো অন্যান্য গ্রন্থে থাকলেও পর আমি কিছুদিন আগে সেই গ্রন্থটি পাঠ করার সময় সেই বিষয়গুলো আমি খুবই
আমার বুদ্ধের যে জ্ঞানের বিষয়গুলো আমি অবগত হয়েছি। এখানে প্রসঙ্গত যেটা বলা প্রয়োজন, যে বুদ্ধি জ্ঞান, আমি আরেকটা বিষয়ের উল্লেখ করছি। কিছুদিন আগে আমি এখানে জাপানের মধ্যে জেন বুদ্ধিজমের একটা ধারা আছে, তাদের একটি সেমিনারে আমি উপস্থিত ছিলাম। তো তারা বুদ্ধি জ্ঞানকে যেভাবে একটু দেখেছেন, বিশ্লেষণ করেছেন, সেটাও আমার কাছে একটু নতুনত্ব মনে হয়েছে। অর্থাৎ আমরা বুদ্ধের জীবনে যেটা দেখি, বুদ্ধ ৬ বছর কঠোর সাধনা করেছেন, সিদ্ধার্থ গৌতম। কিন্তু জেন বুদ্ধিজমে আপনারা হয়তো হিস্টোরিক্যালি যেগুলো আমাদের স্ক্রিপচার যেগুলো আছে, সেখানে যে এভিডেন্স গুলো আছে, সেখানে কিন্তু জেন বুদ্ধিজমে যেটা দেখানো হয়েছে, আসলে বুদ্ধ সিদ্ধার্থ গৌতম ৬ বছর কঠোর সাধনা করেছেন ঠিকই, কিন্তু যখন থেকে বুদ্ধ, যে আজকে পূর্ণিমা, যে বৌদ্ধ পূর্ণিমা, এর আগে বুদ্ধ অনেক মুনি ঋষির কাছ থেকে ধ্যান শিক্ষা নিয়েছেন, চর্চা করেছেন। শেষে যে বুদ্ধ পূর্ণিমার দিনটি, সেটা কিন্তু একেবারেই ভিন্ন। অর্থাৎ সেটা বুদ্ধের যে বুদ্ধি জ্ঞান, সেটা একেবারে কারণে ভিন্ন। যেমন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যা থেকে পরবর্তী সকাল পর্যন্ত এখানে ত্রিজামের কথা বলা হচ্ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় জামে বুদ্ধ যে স্তর স্তর ভাগ করে যে জ্ঞানগুলো লাভ করেছেন, যেটা আজকে আলোচনার প্রাসঙ্গিক বিষয়, সেটা জেন বুদ্ধিজমের মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি। বুদ্ধের যে পূর্ববর্তী সিদ্ধার্থ গৌতমের যে জীবন চরিত্রের একটা যে ভাগ, একটা অধ্যায় শিক্ষা করে, সেই শিক্ষাগুলোকে কিন্তু বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের জন্য প্রয়োগ করেছেন হয়তোবা, কিন্তু বুদ্ধের জেন বুদ্ধিজমের মধ্যে সেটা কিন্তু একেবারে ভিন্ন ভাবে দেখানো হয়েছে। তো আমি বিস্তারিত সে কথাগুলো বলবো না, আমি সরাসরি পরম শ্রদ্ধেয় ভ্রান্তের উত্তরের দিকে যাব। এ কথাগুলো যেহেতু প্রাসঙ্গিক, আজকের আলোচনা যেহেতু সিদ্ধার্থ গৌতমের জন্ম, এবং সবচেয়ে যে আজকে যে প্রজ্ঞা কথা, যেখানে সাক্যমণি টিভির যে একটা আলোচনা, প্রজ্ঞা, যেগুলো যে জ্ঞান, যে বুদ্ধি বা এনলাইটেনমেন্ট, এগুলো বুদ্ধের যে বুদ্ধত্ব জ্ঞান লাভ থেকে এগুলো কিন্তু এ কথাগুলো আসে। আমি পরম শ্রদ্ধেয় ভ্রান্তের প্রশ্নের উত্তরে যাচ্ছি। পরম শ্রদ্ধেয় ভ্রান্তে বলেছেন, বর্তমান করোনা মহামারীর যুগে ১.৫ বছর থেকে শুরু করে আমাদের অনেকগুলো ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা হয়তো আগে যেভাবে আমরা উৎসব মুখর পরিবেশে আমাদের যে উদযাপনের যে বিশেষ হয়তো, সেটা অনেকটা হয়তো এখন ম্লানের দিকে যাচ্ছে। আমি এবং আরেকটি বিষয় পরম শ্রদ্ধেয় ভ্রান্তে বলেছেন যে আমাদের ভিক্ষু সংঘরা আমরা হয়তো সেক্ষেত্রে কি করতে পারি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আজকের যে আমরা সাক্যমণি টিভিতে বসে এ কথাগুলো বলছি, বর্তমান যে আধুনিক যুগে সন্ধিক্ষণে টেকনোলজির যে একটা সুযোগ, এটা কিন্তু একটা আমাদের, সেটা হয়তো আগে ছিল না। আগে হয়তো আমরা এভাবে বসে, যেমন আমি এখন পরম শ্রদ্ধেয় ভ্রান্তের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। ভ্রান্তে আমাকে নবীন হিসেবে আহ্বান করেছেন। তো এই যে দূর থেকে বসে এই যে কিছু কথা শোনার যে সুযোগ হচ্ছে, এগুলো কিন্তু আমাদের ভিক্ষু সংঘের যারা নবীন ভিক্ষু সংঘ আছি, আমাদের পূর্ববর্তী আলোচক যে কথাগুলো বলেছেন, ভিক্ষু সংঘের যে একটা শুধু একদিক থেকে নয়, বহুমুখী দক্ষতা নিয়ে যে বুদ্ধের বাণীর প্রচার। আমি এখানে আরেকটি বিষয় প্রসঙ্গত উল্লেখ করছি। কিছুদিন আগে আমাদের ভারতীয় সংঘরাজ, যিনি অগ্র মহাপণ্ডিত উপাধিতে ছিলেন, ডক্টর সত্যপাল মহাতেরও প্রয়াত হয়েছেন। পরম শ্রদ্ধেয় ভারতীয় সংঘরাজ বানতে আমাদের গত বছর কক্সবাজার জেলার উখিয়াতে শৈলডাবা গ্রামের যে একটা সংঘ সম্মেলন হয়েছিল, সেখানে ভান্তের একটা সংক্ষিপ্ত বক্তব্য ছিল। আমি সে বক্তব্য শোনার পর আমি নিজে এত বেশি অনুপ্রাণিত হয়েছি। পরম শ্রদ্ধেয় ভান্তে বলেছেন, যেহেতু বর্তমান বৈজ্ঞানিক যুগের যে টেকনোলজির একটা যে ব্যবহার, এটা যে একটা সুযোগ, আমরা যে গ্লোবালাইজেশনের, আমরা এক জায়গায় বসে পৃথিবীতে একেবারে সবকিছু জানার যে সুযোগ, অবগত হওয়ার যে সুযোগ, পরম শ্রদ্ধেয় ভান্তে বলেছেন, একটা যদি ছোট ক্যামেরাতে বসে একটা ল্যাপটপ থাকলে বুদ্ধর বাণী কিন্তু যে কোনো স্থান থেকে বিশ্বের যে কোনো স্থানে প্রচার করা যায়। এটা কিন্তু খুবই অনুপ্রাণিত একটি কথা। আমি পরম শ্রদ্ধেয় ভান্তের উত্তরে সেটাই বলবো, আমাদের আগে অনেক কিছু সীমাবদ্ধতা ছিল, এখন আমরা হয়তো অনেকভাবে বর্তমান, যেমন এখন ইন্টারন্যাশনাল যে প্রোগ্রাম গুলো হচ্ছে আমরা দেখছি সবগুলো অনলাইনের মাধ্যমে।
আগে হয়তো আমাদের শারীরিক উপস্থিতির মাধ্যমে আমাদের একটা যে আনন্দ উৎসব, বিশেষ করে বৌদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে আমাদের বৌদ্ধ ধর্মের যে কতগুলো আচার আনুষ্ঠানিকতা উৎসব আছে, সেগুলো হয়তো বিহারে গিয়ে করার যে একটা সুযোগ হয়তো আমরা পাচ্ছি না। কিন্তু এ সময়েও আমরা একইভাবে আমাদের বর্তমান যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে এগুলোকে ব্যবহার করে, যেমনটা আমি একটু করে উল্লেখ করতে পারি, আমাদের বাংলাদেশের যে আরেকজন আলোকিত সাংখ্যিক ব্যক্তিত্ব আমাদের কানাডাতে ডক্টর স্বর্ণপাল ভান্তে গত দু একদিন আগে যে একটি সুন্দর অনুষ্ঠান তিনি উপহার দিয়েছেন ইন্টারন্যাশনালি, বেসাক ডে কানাডাতে বসে। এগুলো হয়তো আমাদের সুযোগ। এবং আমরা বিশেষ করে পরম শ্রদ্ধেয় ভান্তে ধর্মীয় শিশু শিক্ষার কথাও একটু করে বলেছেন, আমি সেটাও একটু করে উল্লেখ করছি। সেটা জাপানের প্রেক্ষিতে উল্লেখ করছি। জাপানের শিশু শিক্ষার ব্যবস্থাপনার মধ্যে, এডুকেশনাল পলিসির মধ্যে ওদের এমন কতগুলো বিষয় আছে যেগুলো হয়তো পৃথিবীর অন্য কোনো দেশে হয়তো বা খুব কম দেখা যায়। তো আমাদের বিশেষ করে আমাদের কোমলমতি শিশুদের জন্য বুদ্ধের যে সার্বজনীন বাণীগুলো, আমাদের কোমল শিশুদের তাদের যে কোমল চেতনা বিকশিত করার জন্য সার্বজনীন যে বুদ্ধের বাণীগুলো আছে সেগুলো আমাদের তরুণ প্রজন্মের যে আমাদের অনুসারীরা আছেন তাদেরকে আরো বেশি সেগুলো যদি আমরা একটু প্রাণবন্ত ভাবে উপস্থাপন করতে পারি, সেটা যেভাবে হোক, আমরা বিশেষ করে শিশু শিক্ষার যে একটি বিষয় আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, আমাদের পরম শ্রদ্ধেয় শ্লোকজিৎ ভান্তে নিজ বিহারেও এবং আমাদের অনেকগুলো বাংলাদেশের উখিয়া আমাদের জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ শিক্ষা কেন্দ্রে অনেকগুলো শিক্ষা কার্যক্রম এভাবে হয়তো আছে। আমরা যদি সেগুলোকে আরো একটু বিস্তৃত করতে পারি, বিশেষ করে বুদ্ধের যে সার্বজনীন বাণীগুলো আমাদের শিশু শিক্ষার ক্ষেত্রে তাদেরকে যদি আরো প্রাণবন্ত ভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে হয়তো আমরা আজকে যে বুদ্ধ পূর্ণিমার বিশ্ব মানবতার কথা যেগুলো বলছি, এগুলো শুধু হয়তো বুদ্ধের বাণীগুলো কিন্তু কোনো কাল, স্থান, পাত্র, দল, বর্ণ নির্বিশেষে কোনো স্থানে সীমাবদ্ধ থাকেনি। বুদ্ধের মহত্বতা হচ্ছে এবং বৌদ্ধিজমের একটা যে সৌন্দর্যতা আমি নিজে অনুধাবন করি, সেগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যার মতো করে সার্বজনীন চেতনা নিয়ে কিন্তু অনুধাবন করতে পারে। সেটাই আমরা আমাদের তরুণ প্রজন্মের ভিক্ষু সংঘরা বর্তমান সেই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা যদি আরো বেশি আমাদের প্রজন্মকে সেগুলো দিতে পারি, সে আলোচনাগুলো এবং বৌদ্ধ দর্শনের যে কিছু মৌলিক বিষয় আছে, হয়তো আমার কথা দীর্ঘায়িত হচ্ছে বান্তে, আমি বিশেষ করে বৌদ্ধ দর্শনের যে আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের পূর্ববর্তী আলোচক বলেছেন, আমরা যদি খুব খুব মনোযোগ দিয়ে দেখি বুদ্ধের যে নির্বাণ তত্ত্ব, আসলে সেটা যদি আমরা ত্রিলক্ষণ জ্ঞান, অনিত্য, দুঃখ, অনাত্মা যে থিওরি গুলো আছে, চতুরার্য সত্য, আধ্যাত্মিক মার্গ, এগুলো যদি একদম প্র্যাকটিক্যালি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের প্রতিদিনকার জীবনে যখন দেখি, আসলে সেটা সে নির্বাণ যে একেবারে যে সুপ্রিম যে হ্যাপিনেস, যেটা এনলাইটেনমেন্ট একজন মানুষ অর্জন করতে পারে, সেই বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি। পরম শ্রদ্ধেয় ভান্তে, আমি কথা দীর্ঘায়িত না করে আপনার কাছে যাচ্ছি, হয়তো সময় অনেক গড়িয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু জাপান থেকে আমাদের জ্যোতিরক্ষী ভিক্ষু সংযুক্ত হয়ে তিনি যে কথাগুলো বলেছেন, আসলেই এটা বাস্তব। আমাদের বর্তমানে আমি বাংলাদেশেই বলবো, আমাদের যথেষ্ট অনলাইন ভিত্তিক বিভিন্ন টিভি বা ব্যক্তিগতভাবে ফেসবুকের মাধ্যমে তারা ধর্মীয় আলোচনাগুলো চলছে, যেগুলো আমাদের জন্য অবশ্যই করোনাকালীন সময়ে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি সব মিটিং থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু এই অনলাইন ভিত্তিক যোগাযোগের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রজন্মকে সেভাবে এগিয়ে আসতে হবে। তো আজকে আমাদের আমাদের আলোচনা আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন ফেসবুক লাইভের মাধ্যমে, আমি বলবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে আমাদেরকে জানাতে পারেন। ইতিমধ্যে অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অনেকে অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন, অনেকে বক্তব্যে তারা মুগ্ধ হয়েছেন। যারা আমাদের সাথে আছে তাদের প্রতি আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনাদের মনেও যদি আজকের আলোচনায় কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে আমাদেরকে জানাতে পারেন। আমাদের দুজন আজকে প্রাজ্ঞজন, তাদের আমরা আলোচনা শুনে তাদের কাছ থেকে আমরা সে বিষয়ে আলোচনা মাধ্যমে জানতে পারবো। তো আমরা জানি
আমাদের আজকের যিনি যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক মহোদয়, তিনি কিন্তু জন্মগতভাবে হয়তো তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। এটা আমি প্রাসঙ্গিকতায় বলবো, আমি মনে করি যে বুদ্ধ ধর্মটা একটা সার্বজনীন ধর্ম। এটা জন্মগতভাবে কেউ পালন করবে না করবে সেটা বিষয়ে আমি বিশ্বাস করি না। তবুও আমাদের একটা কৌতূহল থাকে। আপনি যেভাবে বুদ্ধ ধর্ম দর্শন নিয়ে বলতে পারেন বা আপনি চর্চা করেছেন, গবেষণা করেছেন এবং বুদ্ধদের আহ, বর্তমান সময়ের প্রেক্ষাপটটা কিরকম সব বিষয়গুলো আপনি যেভাবে জানেন, তা আমার মনে হয় যে আপনি এই বিষয়টা নিয়ে অবশ্যই অনেক আপনি গবেষণা করেছেন এবং কিভাবে আসলে আপনার জীবনে বুদ্ধ ধর্মটা আহ চর্চা গবেষণার দিকে আপনাকে ধাবমান করেছে, প্রভাবিত করেছে। যদি এই বিষয়টা আমরা জানতে পারি তাহলে হয়তো আমরা কৃতজ্ঞ। ওই জন্য আপনি ইতিমধ্যে আমাদের বৌদ্ধ সমাজে কিন্তু আপনার একটা বিশাল গ্রহণযোগ্যতা, বলছি এই অর্থেই আপনাকে সবাই একজন বৌদ্ধ পণ্ডিত হিসাবেও কিন্তু জানেন। আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটি অনুষ্ঠানে আমি দেখেছি এবং আমার বিহারেও যখন আপনার বক্তব্য উপস্থাপনা করেছেন, আমাকে অনেকেই জানতে চেয়েছেন যে আজকে ভান্তে যে যিনি বক্তব্য করেছেন কি বণিক বললেন, অনেকে হয়তো নামটা তখন মনে রাখেনি। উনি এত সুন্দর কথা বলেছেন যে শুনলাম উনি তো স্বাভাবিক যারা বলেন হিন্দু, কিন্তু উনি এইভাবে কেমন করে এত বুদ্ধ ধর্ম সম্পর্কে জানেন। তো আমরা জানি যে ডক্টর আম্বেদকর, যিনি ভারতের সংবিধান রচয়িতা, তিনি কিন্তু এক পৃষ্ঠে বুদ্ধের জীবনী পড়ে বুদ্ধ ধর্ম সম্পর্কে তার জানার জ্ঞানটা ভিত্তিটা রচনা হয়েছিল। তো আপনি যেভাবে বুদ্ধ ধর্ম দর্শনের চর্চা করেন, গবেষণা করেন, আসলে আমরা জানতে চাই কিভাবে আপনি এই বুদ্ধ ধর্ম দর্শনটা আপনার জীবনে প্রভাবিত করেছে। যদি আপনি বলেন তাহলে কৌতূহল প্রিয় আমরা অনুসন্ধান যারা তাদের ক্ষেত্রে এটা ভূমিকা রাখবে। ধন্যবাদ ভান্তে। আসলে বুদ্ধ আমাদের এই ভারত মাতারই সন্তান, ভারতের মাটিতেই তার জন্ম। তো সামগ্রিকভাবে যদি আপনি ভারতকে জানতে চান তাহলে বুদ্ধকে বাদ দিয়ে এটা সম্ভব না। তো সেই কারণেই ভারতবর্ষের যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, সে জওহরলাল নেহেরু বলেন, মহাত্মা গান্ধী বলেন, রাহুল সাংকেতায়ন বলেন, ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেন, বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী জি.সি. দেব বলেন, সমস্ত ব্যক্তিরাই যারা আলোকিত ব্যক্তিত্ব ছিলেন, ভারতবর্ষের মাটি মানুষ সম্পর্কে যারা অগাধ জ্ঞান অর্জন করেছেন, তারা প্রত্যেকে কিন্তু বুদ্ধের কথা বলে গেছে। সামগ্রিকভাবে ভারতীয় দর্শনে বুদ্ধ একটা মৌলিক অংশ দখল করে আছে। তো এই কারণেই আপনি বুদ্ধকে বাদ দিয়ে ভারতীয় দর্শন বা ভারতীয় চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হতে পারবেন না। সে কারণে সমস্ত সকল পণ্ডিত ব্যক্তি যারা, তার মধ্যে অধিকাংশ হিন্দুরাই বুদ্ধ চর্চা বেশি করেছে, যেহেতু ভারতবর্ষে জ্ঞানী গণিতের মধ্যে হিন্দুদেরই প্রবলতা বেশি, প্রাবল্য বেশি। সেই ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনাই কিন্তু বুদ্ধ দর্শনটা এসেছে এবং পজিটিভলি ইতিবাচক ভাবে বুদ্ধের যে চিন্তা ভাবনাগুলা সেগুলো এখানে এসেছে। তৎকালীন ভারতবর্ষের যে প্রেক্ষাপটটা আমরা যদি দেখি, সেই প্রেক্ষাপটটা চিন্তা করতে গেলে সিন্ধু সভ্যতা, এরপরে আর্য সভ্যতা, এই দুইটা সভ্যতার একটা দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়েছে। আর্য সভ্যতা যার উত্তরাধিকারী বর্তমানে হিন্দুরা বা এই ভারতীয় মহাদেশের অন্যান্য যে জাতি গোষ্ঠী যারা আছে তারা, তার আগেও একটা সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা এবং প্রাচীন সভ্যতা। সেই সভ্যতায় কিন্তু কোনো ধর্ম ছিল না, আনুষ্ঠানিক ধর্ম ছিল না। আজকে যেমন আমরা আনুষ্ঠানিক ধর্ম দেখি, সেই সভ্যতায় কোনো ধর্ম ছিল না। তারপরেও আশ্চর্যজনক হলো, সেই সভ্যতা নিয়ে যদি আপনি দেখেন, সেই সময়কার মানুষগুলো জ্ঞানে গুণে অত্যন্ত উচ্চ মানের ছিল। এবং সেই সময় সিন্ধু সভ্যতা নিয়ে যখন আমি পড়াশোনা করি, আজকে আমরা স্যানিটেশন নিয়ে চিন্তা ভাবনা করি, কাঁচা পায়খানা হবে কি পাকা পায়খানা হবে সে নিয়ে এখনো আমাদেরকে মাথা ঘামাতে হয়। অথচ সিন্ধু সভ্যতার লোকদের সময়কার যে স্যানিটেশন ব্যবস্থা, ময় প্রণালী ব্যবস্থা এত উন্নত ছিল যেটা অকল্পনীয় বিষয় ছিল। তো সেই সিন্ধু সভ্যতা থেকে পরবর্তীতে আর্য সভ্যতা এসেছে। আমরা জানি আর্য সভ্যতাটা এসে জ্ঞান বিজ্ঞানের এক অবারিত দ্বার করে দিয়েছে।
সেই সময় আমরা যদি দেখি ভারতীয় যে দর্শন শাখাগুলা হয়েছে, যেগুলা মূলত বেদকে কেন্দ্র করে গঠিত হয়েছিল, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, এই দর্শনগুলা অত্যন্ত উন্নত দর্শন এবং সারা পৃথিবীতে এই দর্শনগুলা স্বীকৃত। কিন্তু তারা যেই কাজটা করেন নাই, তারা সেই দর্শনটাকে জীবনের ক্ষেত্রে প্রয়োগের যে বিধানগুলা, সেই বিধানগুলা তারা চিন্তা ভাবনা করেন নাই, যেটা বুদ্ধ করেছেন। ফলে বুদ্ধের ধর্মটা সার্বজনীন হয়েছে। ওই দর্শনগুলা শুধু কাগজে কলমে রয়ে গেছে, পাঠের জন্য রয়ে গেছে, মানুষের জীবনে প্রয়োজনে সেই দর্শনগুলো আসে নাই। সাংখ্য দর্শন, অন্যান্য দর্শন, জ্ঞান অর্জনের জন্য সেগুলো হয়েছে। তো আমরা আগেই বলি যে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে বৌদ্ধ দর্শনকে বাদ দিয়ে আপনার জ্ঞান অর্জন হবে না, অপূর্ণাঙ্গ থেকে যাবে। তো সেই হিসেবে আমার একটা জ্ঞান অর্জনের নেশা বা পেশা আছে, সেই লক্ষ্যেই বৌদ্ধ দর্শনের চর্চাটা আমার হয়েছে। মূলত আজ থেকে ধরেন 31 বছর আগে চট্টগ্রামের টেরি বাজারে এক মেয়েকে প্রাইভেট পড়াইতে গিয়ে, এক গৃহবধূ বলেন, বয়স্ক মহিলা, প্রাইভেট পড়াতে গিয়ে ফিলোসফি ছিল মহিলার, মেয়েটার ফিলোসফিতে এখানে ভারতীয় দর্শন ছিল একটা পার্ট, ভারতীয় দর্শনের মধ্যে বৌদ্ধ দর্শনও ছিল। সেই আমার প্রথম পড়া বৌদ্ধ দর্শন, অর্থাৎ ওকে পড়াতে গিয়ে আমি দর্শন করেছি, এর আগে আমার কোনোদিন দর্শন করা ছিল না। এরপরে হবিগঞ্জে চাকরি অবস্থায় আমার জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, উনি আমাকে একদিন বললেন, আমি তখন এডিসি রেভিনিউ, যে বুদ্ধদের জন্য একটা জায়গা দিতে হবে বিহার করার জন্য। কুমিল্লা যে শিলভদ্র আছেন ময়নামতি বৌদ্ধ বিহার, নিউ শালবন বিহারে, তিনি মনীন্দ্র কিশোর স্যারকে বলেছিলেন একটা বৌদ্ধ বিহার করে দেওয়ার জন্য হবিগঞ্জে। সেই হিসেবে মনীন্দ্র কিশোর স্যার আমাকে বলেছিলেন। হবিগঞ্জে যারা বৌদ্ধরা থাকে, কয়েকটা পরিবার থাকে বড়ুয়া, আর কিছু চাকমা সম্প্রদায়ের লোক থাকে, এই নিয়েই বুদ্ধ সম্প্রদায়। ফলে ওইখানে যে বিহার করার মতো পারিপার্শ্বিক অবস্থা নাই। আমি যারা আছে ওইখানে বৌদ্ধ সম্প্রদায়ের, বিশেষ করে বড়ুয়াদেরকে ডাকালাম, যারা আমাদের এই জেলা প্রশাসকের অফিসের স্টাফরা ছিল, তাদেরকে ডাকালাম যে তোমরা যে বিহার করতে চাও, বিহার করতে গেলে বা সরকারি জায়গা নিতে গেলে কিছু আনুষ্ঠানিকতার ব্যাপার থাকে, সেই আনুষ্ঠানিকতাগুলো পালন করতে হবে। যেমন একটা সমিতি গঠন করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, একটা সংঘ করে ওইখানে বসতে হবে, আলোচনা করতে হবে। এইগুলা দেখাতে না পারলে সরকারি জায়গাটা পাওয়া যায় না। তো তখনই তারা রাজি হলো যে স্যার আমরা করবো। এখন কিভাবে করা, কোথায় বসবো? একটা হিন্দু মন্দিরে, শনি মন্দির বলে হবিগঞ্জে, শনি মন্দিরের যিনি পুরোহিত আছেন ডাক্তার দিলীপ আচার্য, তাকে আমি বললাম যে বুদ্ধদের এরকম একটা বিহার করতে হবে, কিন্তু আপাতত যেহেতু জায়গা নেই, এখন তাদেরকে নিয়ে এখানে বসে আলোচনা করতে হবে। আলোচনা করতে গিয়ে দেখা গেল কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না, বৌদ্ধ দর্শন সম্পর্কে, ধর্ম সম্পর্কে কিছুই জানে না। তারা যে প্রাত্যহিক যে ধর্মীয় বিষয়গুলা, এগুলা নিয়ে ব্যস্ত থাকে। এর বাইরে বৌদ্ধ দর্শন সম্পর্কে চিন্তা ভাবনা করার মতো শক্তি তাদের নাই। ফলে আমাকেই এটা লিড নিতে হলো যে প্রতি শুক্রবারে ওইখানে বৌদ্ধ সংঘ এখনো বসে, 2013 সন থেকে এখনো পর্যন্ত চলছে। আগামীকালও সেখানে বৌদ্ধ পূর্ণিমা হবে। সেখানে হিন্দুরা, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরাই এখানে অনুষ্ঠানটাকে আলোকিত করে, মুসলিম সম্প্রদায়ের লোকেরাও থাকে, খ্রিস্টানরাও থাকে, একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ওটা হয়েছে। ওইখানে যেহেতু আমাকে প্রতি সপ্তাহে এখানে অনুষ্ঠানটা চালাতে হতো, ফলে বৌদ্ধ দর্শন সম্পর্কে আমাকে জানতে হতো এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাকে বলতে হতো। এই বলতে গিয়ে আসলে ব্যাপক চর্চা করতে হয়েছে। এরপরে বান্দরবন যখন গেলাম, বান্দরবনে তো বড়ুয়াদের একটা অংশ এখানে বসবাস করে এবং বুদ্ধদের জন্য একটা প্রতিরূপ দেশই বলা চলে। তো সেই এখানে বিহারগুলোতে আমাকে তারা আমন্ত্রণ জানাতো এবং 1 ঘন্টা সময় তারা আমাকে দিত আমার আলোচনায় শোনার জন্য। যেহেতু আলোচনা করতে গেলে সাদা মাঠা আলোচনা করলে তো হয় না, তাহলে তো আর মানুষ দর্শককে ধরে রাখা যায় না। সেটা করতে গিয়ে ব্যাপক চর্চা করতে হয়েছে। এইভাবে আসলে চর্চাটা হয়ে গেছে। আবারও বলি, সার্বজনীন ভাবে মানুষকে যখন আলোকিত হতে হয়, তখন সব জ্ঞানই তাকে অর্জন করতে হবে।
কেউ যদি বুদ্ধ হয়ে চিন্তা করেন যে শুধু আমি বুদ্ধ দর্শনই করবো, অন্য দর্শন করবো না, অন্যগুলা সব মিথ্যা ছলনা, এগুলা ভাবলেও হবে না, অন্যগুলোও করতে হবে, পরে আলোকিত হতে হবে, জানতে হবে। জানলেই তখন একটা তুলনামূলক চিত্র নিজের মনের মধ্যে উকি ঝুঁকি মারবে, এবং তখনই তিনি জ্ঞানের রাজ্যে প্রবেশ করবেন। তো আমি মনে করি যে যারা আছেন, জ্ঞান অর্জন করেছেন, তারা কিন্তু বৌদ্ধ দর্শনকে বাদ দিয়ে জ্ঞান অর্জন করেন নাই। আমাদের আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস প্রিন্সিপাল ছিলেন, তিনিও কিন্তু বৌদ্ধ দর্শন সম্পর্কে লেগে গেছেন। হিন্দুরা তো একচেটিয়া লেগে গিয়েছেন, কারণ হিন্দুরা বুদ্ধকে তাদের নিজেদের অংশ মনে, নিজেদের অস্তিত্ব মনে করে। তো সেই হিসেবে তারা বুদ্ধ দর্শন সম্পর্কে লেগেছেন। এবং আপনি যদি দেখেন যে সব আলোকিত রেফারেন্স বই কিন্তু হিন্দুরাই লিখেছেন ভারতবর্ষে। বৌদ্ধরা তো এখন আলোকিত হয়েছেন এই ভারতবর্ষে, একটা সময় তো তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো সেই হিসেবে এই জ্ঞান অর্জনটা আসলে চলে এসেছে। এখন করতে করতে দর্শন হিসেবে তো বুদ্ধ দর্শন একটা জ্ঞানের দর্শন, এটা তো আর অস্বীকার করার উপায় নাই। এটা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত দর্শন, এটা শান্তির কথা বলে, এটা একটা উৎকৃষ্ট সাহিত্য। তো সেই হিসেবে আমি মনে করি প্রতিটা লোকেরই বুদ্ধ দর্শন সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত, ভালো করে পড়া উচিত। এবং মানুষের অজান্তেই হয়ে যায় আসলে। যখন যে কথাটা আমি বলেছিলাম জীবনানন্দ কবিতার কথা, বনলতা সেন, জীবনানন্দ দাশ বুদ্ধ দর্শন সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল ছিলেন সেটা তার লেখাতে আসে নাই ওভাবে, কারণ তার সময়টা তিনি যেই অঞ্চলে ছিলেন ওই অঞ্চলগুলোতে বরিশাল, কলকাতা, বুদ্ধ সমাজের প্রভাব সেখানে ছিল না। ফলে তার পক্ষে বুদ্ধ দর্শন ধর্ম সম্পর্কে অতটা জানার কথাও না, কিন্তু তার বনলতা সেনে ঠিকই প্রজ্ঞা জিনিসটা চলে এসেছে। আশ্চর্য এটা নিয়ে ভাবতে গেলে। রবীন্দ্রনাথের কথা যদি ধরতে যাই, রবীন্দ্রনাথ যেই সময়ে তিনি বসবাস করেছেন এবং যেই অঞ্চলে বসবাস করেছেন, বৌদ্ধ সমাজ কিন্তু সেখানে ছিল না, জোড়াসাঁকো, কলকাতা বা শিলাইদহ। কিন্তু আশ্চর্য যে রবীন্দ্রনাথ কিন্তু বৌদ্ধের মৌলিক দর্শনগুলা তিনি পেয়েছেন। শ্রেষ্ঠ ভিক্ষা কবিতাটাই তিনি যেভাবে বলেছেন, একজন ভিখারি নারীর দানকে তিনি সর্বোচ্চ দান হিসেবে তুলে এনেছেন। এটা একমাত্র বৌদ্ধ দর্শন সম্পর্কে ভালোভাবে গভীরভাবে অন্বেষণ করলে এটা জানা সম্ভব, আর হয়তো এটা সম্পর্কে জানা সম্ভব। আমরা সেই কারণেই মনে করি যে আমরা এই বৌদ্ধ দর্শনটা আমাদের ভারতেরই সম্পদ, আমাদের ভারতেরই সম্পদ, আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এটা সম্পর্কে আমাদের গভীরভাবে অন্বেষণ করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আজকে আপনি এই কৌতূহলটা আমাদের মধ্যে অনেকদিন ছিল, আপনি কিভাবে বুদ্ধ ধর্ম দর্শনের গভীরে প্রবেশ করলেন। তা আসলেই বলা যায় একজনকে পড়াতে গিয়ে যে আপনার জীবনের বিশালতা, এবং আপনার বক্তব্যে একটা জিনিস আমাকে খুব প্রভাবিত করেছে যে আপনি বলেন বুদ্ধ দর্শন বাদ দিয়ে জ্ঞান অর্জন হবে না। এই যে একটি দৃঢ় কথা, যেটা আমাদেরকে বলবে ইন্সপায়ার করে বুদ্ধিজম সম্পর্কে আরো জানার জন্য। আমরা যেহেতু শিক্ষার্থী বলবে এখনো চর্চা গবেষণা আমরা করি, সেক্ষেত্রে আপনি যেভাবে সার্বজনীন ভাবে বুদ্ধের দর্শনগুলোকে উপস্থাপনা করতে সত্যি আমরা অভিভূত। এবং আজকে এই লাইফে যদি কৃতজ্ঞতা না জানাই তাহলে হয়তো আমি অকৃতজ্ঞ হব। এই অর্থেই আপনি শুধু হবিগঞ্জে নয়, বান্দরবানেও আমাদের বুদ্ধ বিদর্শন ভাবনা কেন্দ্র, বিহারগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি যখন জেলা প্রশাসকের দায়িত্বরত ছিলেন তখন কিভাবে কাজ করছেন। এখনো বৌদ্ধ যে প্রধান জনপদ গুলো আছে সেখানে রাস্তা থেকে শুরু করে কালভার্ট বিভিন্ন কিছু নির্মাণে আপনি আপনার নিয়মের মধ্যে থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এটা আসলেই আমরা বৌদ্ধ সমাজ বলবো না, আমি বলবো সমগ্র পৃথিবী, বাংলাদেশের যারা জনগণ আছেন, আপনি একটা জায়গায় থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে আমার মুদীয় গুরুদেব বিদর্শন আচার্য বরেন্দ্র রত্নপ্রিয় মহাদেব মহোদয় প্রায় সময় আপনার কথা বলেন এবং আপনাকে খুবই পছন্দ করেন। যে কোনো সময় সে প্রতিষ্ঠানে গেলে আপনাকে তিনি নিবৃত্তি আপনাকে আশীর্বাদ করেন এবং আপনার প্রশংসায় বলা যায়। এবং সবসময় আপনার খবরাখবর আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন প্রাসঙ্গিকতা আসলে। তো সর্বশেষ
বেশি সময় না, আপনি অল্পক্ষণের মধ্যে আপনার সর্বশেষ বক্তব্যটা উপস্থাপনা করবেন। আজকে যে সামনে শুধু আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, এই বিষয়ে আপনি সবাইকে একটু শুভেচ্ছা জানাবেন এবং সর্বশেষ আপনার কথার মাধ্যমে এরপরে আমাদের জ্যোতিরকে ৫ মিনিট সময় আমরা দেব। এরপর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব। সুতরাং আমাদের যুগ্ম সচিব দিলীপ বণিক মহোদয়কে ওনার সর্বশেষ কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের এই আলোচনায়। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারা বিশ্বের সকল প্রাণীকুলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো এইবার এবং গতবারও বুদ্ধ পূর্ণিমাটা একটা বিশেষ পরিপ্রেক্ষিতে হয়েছে, সারা পৃথিবী কোভিড আক্রান্ত। শুধু বৌদ্ধ অনুষ্ঠান না, অন্যান্য ধর্মের অনুষ্ঠানগুলো, মুসলিমদের ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের দুর্গাপূজা, রথযাত্রা, সব অনুষ্ঠানই আসলে সীমিত করতে হয়েছে। এটা পারিপার্শ্বিক অবস্থার কারণেই। ঠিক তদ্রুপ বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানগুলোও করোনার কারণে একটু সীমিত আকারে করতে হচ্ছে। উৎসব মানেই আনন্দ, এটা স্বাভাবিকই। রবীন্দ্রনাথও বলেছেন তার ধর্ম প্রবন্ধে যে উৎসব হলো মানুষে মানুষে মিলন, সমাজে বন্ধন সৃষ্টি করা, সমাজের উৎকর্ষতা সৃষ্টি করা। সে কারণে উৎসবকে অস্বীকার করা যায় না। বুদ্ধ নিজেও বলেছেন, তিনি বর্ষাবাসের পরে প্রবারণা, যখন বর্ষাবাসের পরে এক ভিক্ষুকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি করেছো বর্ষাবাসের পরে, ওই ভিক্ষু বললেন আমরা নীরব ছিলাম, পরস্পর থেকে নীরব ছিলাম। বুদ্ধ মনোকষ্ট পেলেন যে না, তোমরা ওই দিন নীরব থাকবে কেন, তোমরা পরস্পরের সাথে নিজেদের সুখ দুঃখ গুলা বিনিময় করবে। এই ৩ মাস তোমরা কিভাবে অতিক্রম করেছো, কি কষ্টগুলা, কি সমস্যাগুলা অনুধাবন করেছো, সেইগুলা বিনিময় করবে, জ্ঞানের কথাগুলা বিনিময় করবে। এটাই উৎসব। তো সেই উৎসবটা আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, এর মধ্যে আবার মরার উপর খারাঙ্কা আর ঘূর্ণিঝড়ের উৎপাত, তো সেটাও একটা বড় সমস্যা আসলে। তো কারণ বুদ্ধরা চিটাং অঞ্চলে বেশি বসবাস করে, চট্টগ্রামটা উপকূলীয় এলাকায় যেহেতু সমুদ্র আছে, সবকিছু মিলিয়ে আমি আশা করব যে যেখানে আছেন, যে অবস্থানেই আছেন, যতটুকু হোক সীমিত পরিসরেই এই শুভ বুদ্ধ পূর্ণিমাকে হৃদয় দিয়ে অনুভব করেন। শুধু পূর্ণিমা উদযাপন করলে হবে না, বুদ্ধ যে আলোকিত হয়েছিলেন এই পূর্ণিমাতে, আলোকিত করেছেন পৃথিবীকে, সেই আলোকবর্তিতাটা আপনাদের নিজেদের মনেও জাগাতে হবে। সাম্প্রদায়িকতাহীন মন মানসিকতা নিয়ে বাঁচতে হবে। আমি যেমন একটা বিশ্বাস ধারণ করি, অন্যের বিশ্বাসকেও আমাকে সম্মান শ্রদ্ধা জানাতে হবে। এটাই পৃথিবীতে শান্তি স্থাপন করার বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি নিজের ধর্মকে অবশ্যই সম্মান করব, বিশ্বাস করব, এটা স্বাভাবিকই। তো সেই সাথে সাথে অন্যের ধর্মটাকেও আমাকে বিশ্বাস করতে হবে, সম্মান জানাতে হবে। বিশ্বাস না করে অন্তত সম্মান জানাতে হবে। তো সেই সম্মানটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা সমাজে বিভিন্ন সম্প্রদায়ে বসবাস করি, সব সম্প্রদায় মিলেই একটা শান্তিময় বিশ্ব গড়ে তুলব, সেই প্রত্যাশায় আবারও সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার। সাধু সাধু। আমরা কৃতজ্ঞতার সাথে আবারও, আপনি জানি অনেক কর্মব্যস্ত থাকেন, সরকারি কাজে দায়িত্বে আছেন, এরপরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে যাচ্ছি। আমাদের টোকিও থেকে যিনি সংযুক্ত হয়েছেন, পিএইচডি গবেষক ভূতন্ত জ্যোতিরক্ষীর ভিক্ষু, যিনি একজন আমাদের সমাজের আলোকিত প্রাজ্ঞ, আলোর দিশারি, নতুন আমাদের শাসনের কাণ্ডারি হিসেবে বলা যায়, এবং যার আদর্শ, যার চিন্তা চেতনা, সাঙ্গিক অবকাঠামোর প্রতি যার গভীর শ্রদ্ধা, এটি সত্যি আমাকে পুলকিত করে। আজকে এখন ওখানে অনেক গভীর রাত হতে চলেছে, এরপরেও আমাদেরকে যে সময় দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তো সর্বশেষ তার কাছে আমরা আজকে শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা সহ তার সর্বশেষ কথা, এবং তিনি যে কথাগুলো আমাদেরকে বলেছেন যে সমগ্র বিশ্বেই বিশেষ করে জাপানে কিভাবে বুদ্ধিজমটা এখনো চলমান রয়েছে, গবেষণা চর্চা চলছে, সমগ্র বিশ্বে কিভাবে বৌদ্ধ ধর্ম দর্শনটাকে দেখা হচ্ছে, এবং সেটা কিভাবে আমরা চর্চা গবেষণা করতে পারি, এই বিষয়ে তিনি ইতিমধ্যে আলোচনা করেছেন। আশা করি আজকে আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, সংযুক্ত ছিলেন,
আপনারা সকলেই সমৃদ্ধ হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই সমৃদ্ধ হয়েছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমাদের সাক্ষ্যমণি টিভিতে এরূপ আলোচনায় আমরা আমাদের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক মহোদয়কে আমরা পাবো। ওনার চিন্তা চেতনাগুলো আমাদের সাক্ষ্যমণি টিভির মাধ্যমে তিনি প্রচার প্রসারে আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এই প্রত্যাশা করছি এবং সাথে সাথে জ্যোতিরক্ষিত বিক্রয় কাছে সে প্রত্যাশা করে অল্পক্ষণের মধ্যে তার সর্বশেষ অভিব্যক্তি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা প্রদানের মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করবেন। হ্যাঁ, অনেক সময় গড়িয়েছে অবশ্যই। আমি সংক্ষিপ্তভাবে বলবো। বিশেষ করে আজকের যে আয়োজন, আমাদের বুদ্ধের যে স্মৃতি বিজড়িত সবচাইতে আমার যেটা আমার জন্যই অনুপ্রাণিত। আমি একজন নবীন, পরম শ্রদ্ধেয় ভান্তে আজকের যিনি এই সুন্দর আয়োজনের যিনি বর্তমান আমাদের যে টেকনোলজির একটা যে সৎ যে যে আমাদের উপকারের যে একটা বিষয় ভান্তে তুলে ধরেছেন। আমি নিজেও অনেক হয়তো এখান থেকে নিজেও অনেক কিছুতে সমৃদ্ধ লাভ করেছি। তো আমি সংক্ষিপ্তভাবে বলবো, আমাদের বাংলাদেশি বৌদ্ধদের প্রেক্ষিতে বিশেষ করে বহির্বিশ্বের যে বৌদ্ধ ধর্ম, আমরা থেরবাদ মহাযান যাই বলি না কেন, আমরা থেরবাদ যেহেতু বুদ্ধের দর্শনের মূল ধারার একটি বিষয়, আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যে একটি অবস্থান এবং আমাদের পরম শ্রদ্ধেয় শ্লোকজিৎ মহাতেরো ভান্তে ইতিপূর্বেই যে কার্যক্রম দ্বারা আমাদের থেরবাদ বৌদ্ধ ধর্মের ঐতিহ্যকে সুরক্ষার যে একটা যে কর্ম তিনি সৃষ্টি করেছেন, যে অবদান তিনি রেখেছেন, সেটার পাশাপাশি আমাদের মূল বিষয়, আমরা যেহেতু থেরবাদ বৌদ্ধ ধর্মের মহাযান বৌদ্ধ ধর্মের অনেক কিছু বিকৃত হয়েছে, অনেক কিছু ধারা হয়তো তারা পরিবর্তন করেছে, কিন্তু আমরা এখনো থেরবাদ বৌদ্ধ ধর্ম বলতে বুদ্ধের আলোকে, বিশেষ করে আমরা ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধের যেটা প্রথম দেশনা ছিল, ছাক্কং উদাপাদি, ফাইয়া উদাপাদি, বিজ্জা উদাপাদি, আলোক উদাপাদি, যে কথাগুলো দিয়ে বুদ্ধ আলো পৃথিবীর মধ্যে বিতরণ করেছেন, আমরা বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু সংঘরা বিশেষ করে থেরবাদ বৌদ্ধ ধর্মের যে মৌলিক বিষয়গুলো, এগুলো যদি আমরা আরো বেশি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে হয়তোবা আজকে যে বুদ্ধ পূর্ণিমার যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো, পৃথিবীতে বুদ্ধের সিদ্ধার্থ গৌতমের যে আবির্ভাব, যে বুদ্ধি জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ থেকে আমরা আজকের আলোচনা থেকে যেগুলো হয়তো আমাদের আরো একবার যে আমাদের মননে, আমি নিজে ব্যক্তিগত মনে করি বুদ্ধ পূর্ণিমার দিনটি আসলে আমরা ৩৬৫ দিন দিয়ে একটি বছর হিসাব করে থাকি, কিন্তু এই একটি দিনটি কেন জানি মনে হয় আমাদের পুরো বছরকে, আমাদের ব্যক্তিগত আমাদের জীবনের যে নানাবিধ দুঃখ, যে বুদ্ধ বিশেষ করে দুঃখ থেকে মুক্তির বিবিধ যে মানসিক যে দুঃখ লাঘবের যে উপায়গুলো বলেছেন, এই বুদ্ধ পূর্ণিমার দিনটি আসলেই যেন এই একটি দিনের যে বুদ্ধি জ্ঞানের যে আলো পুরো বছর আমাদেরকে প্রাণবন্ত করে রাখে। আমরা কিভাবে ব্যক্তিগত জীবনে নানাবিধ দুঃখ, হতাশা, যে আমাদের মানসিক যে দুঃখ ভয় থাকে, সেগুলো থেকে আমরা সেই বুদ্ধের আলোগুলোকে, বুদ্ধের যে বুদ্ধি সেটা আমরা ধারণ করতে পারি। তো আমি কথা দীর্ঘায়িত না করে আজকে খুবই আমাদের সাক্ষ্যমণি টিভি, যেটা জাপানি ভাষায় বলে শেষ করছি, বুদ্ধকে তারা ওসাকা সামা বলে, অর্থাৎ সাক্ষ্যমণি বুদ্ধ বলে। কেন জানি মনে হয়েছে আজকে আলোচনাগুলো যে একেবারেই প্রাসঙ্গিক ভাবে উঠে এসেছে, যে সাক্ষ্যমণি টিভি বুদ্ধের যে আজকে আমি জাপান থেকে যেহেতু অংশগ্রহণ করেছি, তো সাক্ষ্যমণি টিভির যে একটা আয়োজন, পরম শ্রদ্ধেয় ভান্তে আমাদের টেকনোলজি ব্যবহার করে নবীন প্রজন্মের যারা আমরা বুদ্ধের অনুসারীরা আছি, বুদ্ধের শিক্ষা, বুদ্ধের দর্শনকে আমরা যারা একটু মনন দিয়ে জানার চেষ্টা করি, একটা সুযোগ ভান্তে এনে দিয়েছেন। আমি সর্বশেষ পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভান্তে প্রায় সময় আমার মতো নবীনদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। সেটা আমি আমার প্রারম্ভিক কথাতে বলেছি, গত বছর আমি খুব কাছ থেকে ভান্তের সে যে একটা মহৎ যে সাংঘিক দায়িত্ব কর্তব্য সম্পাদনের, আমাদের বিশেষ করে থেরবাদ বৌদ্ধ ধর্মের মৌলিক ধারাগুলোকে যাতে আমরা রক্ষা করতে পারি অক্ষুণ্ণভাবে, সে চেতনা আমি দেখেছি। ভান্তের প্রতি আমি পরম কৃতজ্ঞতায় বন্দনা জানাচ্ছি। আমাকে আজকে
এখানে হয়তো আমার নিজেরও অনেক কিছু জানার সুযোগ করে দেওয়ার একটা সুযোগ মানতে আমাকে দিয়েছেন। একই সাথে আমাদের যিনি আরেকজন প্রাজ্ঞ আলোচক যুগ্ম সচিব বাবু বণিক কুমার দিলীপ কুমার বণিক মহোদয়, তিনি খুব প্রাণবন্ত ভাবে বিষয়গুলোকে আরো একবার, হয়তো আমরা যখন আলোচনায় আসি অনেক কিছু আমাদের বিস্তৃত, অনেক কিছু মৌলিক তিনি যে আলোচনাগুলো করেছেন বুদ্ধের জীবন দর্শনকে নিয়ে প্রাণবন্ত ভাবে, তার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে যেহেতু এখন করোনা মহামারী, আমাদের অবশ্যই বর্তমান বিশ্বের যে আমাদের সকলের যে একটা ভয় ভীতি রোগ থেকে মুক্ত হওয়ার যে একটা আমাদের সকলের মধ্যে যে একটা চেতনা আছে, সেটা থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, আমি সকলের নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জানিয়ে সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমরা শেষ পর্যায়ে যাচ্ছি। আজকের দুই আলোচককে আমি আবারও বারংবার কৃতজ্ঞতা জানাতে হচ্ছে, এত সমৃদ্ধ আলোচনায় আজকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আমি একটি গাথায় ভাষণ করেছিলাম সর্বপ্রথমেই যে বুদ্ধ যখন গয়ার বোধিতুমুতলে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন, সে সময় তিনি শিবদান গাথাতে গিয়েছিলেন যে অনেক জাতি সংসারাং সন্দবিসা নির্দিসাং গাহাকারা গাবে সন্তু দুঃখ জাতি পুনঃ পুনঃ গাহাকারা দিত্যসি পুনঃ গেহাং নাকাহাসি সব্বাতি ফসুক বাগ্গাং গাহা তুচ্ছাং বিসংকারা বিসংকারা গাতা চিত্তাং তান্নাহং গায়মাচ্ছারা। বুদ্ধ এখানে বলেছিলেন, হে গৃহকারক, তোমার সন্ধান করিতে করিতে আমি সংসার পুনঃ জন্মগ্রহণ করেছি। এই পুনঃ জন্ম বড় দুঃখ, তুমি পুনবার আমাকে আর রচিবার করিতে পারিবে না। হে গৃহকারক, আমি তোমার সন্ধান পেয়েছি, তুমি পুনরায় গৃহ নির্মাণ করিতে সমর্থন হইবে না। তোমার সমুদয় সেই গৃহ নির্মাণের উপকরণ আমি ধ্বংস করেছি, আমার চিত্ত সংস্কার মুক্ত বিমুক্ত হয়েছে। আজকের আলোচনায় আমাদের যে যুগ্ম সচিব মহোদয় বলছেন সংস্কার মুক্ত, যে কথাটি তিনি আমাদের মহান ভিক্ষু সংঘকে মৌলিক বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য বলেছেন, তার আলোচনায় সেখানে সে কথাটি উঠে এসেছে, সংস্কার মুক্ত, এবং যেই এই সংসার ভবচক্রে ঘুরতে গিয়ে আমাদের জীবন দর্শনে আমরা যেন সুশৃঙ্খল জীবন যাপন করতে পারি, সেই চতুরার্য সত্যের দর্শন। এবং সাথে সাথে আমাদের আজকে আলোচক যে দ্বিতীয় ভিক্ষু বলেছেন যে ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধে যে সিদ্ধার্থ জন্ম হয়ে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে, বুদ্ধ পূর্ণিমা তিথিতে তিনি যে বলেছেন যে আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি বুদ্ধ হব, আমার আর কোনো জন্ম হবে না। এই যে কথাগুলো আজকের আলোচনার সাথে এগুলো সম্পৃক্ত থেকে আমি মনে করি আমাদের সর্বশেষ যে তথাগত বুদ্ধ পরিনির্বাণে যখন শায়িত হওয়ার পূর্বে তার যে সর্বশেষ কথা ছিল, হান্দাদানি ভিক্ষাবে আমন্তাইমিও বায়া ধাম্মা সাংকারা আপা মাদেই না সম্পাদিতা। এই ভিক্ষুগণ, জগতে যত সংস্কার উৎপন্ন হয় সমগ্র কিছু ধ্বংস হয়ে যায়, তোমরা অপ্রমত্তের সহিত জাগ্রত হয়ে তোমরা তোমাদের সে কর্ম সম্পাদন করো। আজকে আমি মনে করি প্রায় 1 ঘন্টা এই 50 মিনিট সময়ে আমরা সবাই জাগ্রত ছিলাম। আমরা বুদ্ধ ধর্ম দর্শন সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিভাবে বুদ্ধির এই ধর্ম দর্শন মানব প্রাণে আমরা সঞ্চার করতে পারি, সেটি এখানে আজকের আলোচনা হয়েছে। আমি আমাদের দুই মূল্যবান যে আলোচক তাদের প্রতি সাক্ষ্যমণি টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সাথে সাথে দর্শক শ্রোতা যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, আমি একটু ভিউতে দেখলাম প্রায় 1300 জনের মতন এই মাত্র ঘন্টা দেড়েকের মধ্যে এটি তারা অনেকে দর্শন করেছেন, এবং 46টির মতো এটা শেয়ার হয়েছে। অর্থাৎ আমি মনে করি যে আমরা হয়তো বিশাল সভা করে 1200-1300 মানুষ জোগাড় করা কিন্তু সহজ ছিল না, কিন্তু আজকে এই অনলাইনের মাধ্যমে এটা করতে গিয়ে আমি মনে করি হয়তো এটা আগামীকাল আস্তে আস্তে তার আরো দ্বিগুণ হতে পারে। সুতরাং আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন, আমি মনে করি আপনারা ধর্ম দান করেছেন, বুদ্ধির মৌলিক শিক্ষা দেশে বিদেশে কিভাবে চলছে, স্বাভাবিকভাবে আমাদের একটি কৌতূহল থাকে যে জাপানে, চীনে কিভাবে বুদ্ধ ধর্ম দর্শনগুলো চলছে বিশ্বে,
তো আজকে সেখানে প্রত্যক্ষ দর্শন করে জ্যোতিরক্ষিত আমাদেরকে সে বিষয়ে জ্ঞাত করে কৃতার্থ করেছেন আমাদের দিলীপ কুমার বণিক যুগ্ম সচিব মহোদয়। তিনি সরকারি কাজে শত ব্যস্ততার মাঝেও কিভাবে বৌদ্ধ ধর্ম দর্শন গবেষণা করছেন, তার অবস্থানে থেকে তিনি কিভাবে শাসন সদ্ধর্মের জন্য কাজ করছেন এবং বুদ্ধকে কিভাবে ভালোবেসেছেন এবং বুদ্ধ জ্ঞান ও চর্চা নিজেকে সমৃদ্ধ করতে হলে বুদ্ধের জ্ঞান ও চর্চার যে কত প্রয়োজন সেটা তিনি যেভাবে উপস্থাপনা করেছেন তাতে আমি মনে করি আমাদের প্রজন্মরা শিক্ষা লাভ করবে যে আমরা সৌভাগ্যবান জন্মগতভাবে বুদ্ধ হয়ে, কিন্তু আমরা যদি সে চর্চা গবেষণা না করি তাহলে আমার মনে হয় আমরা প্রকৃত বুদ্ধ হতে পারবো না। তাই মৌলিক গবেষণা চর্চাই খুব আজকের আগামী দিনের শুভ বুদ্ধ পূর্ণিমার আমাদের জীবন দর্শন এই প্রত্যাশা করে আজকের আলোচকদ্বয়কে আবারও বারংবার কৃতজ্ঞতা এবং তাদের শুভ সুন্দর জীবন কামনা করে, নিরোগ দীর্ঘ জীবন কামনা করে সাক্ষ্যমণি পরিবারের পক্ষ থেকে পুণ্যদান করছি এবং